গল্পটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। আমি কখনো মা হতে পারবো না, তা জেনেও আমাকে বিয়ে করলেন কেন? বাসরাতে এমন একটা প্রশ্নের আশা হয়তো করেনি আমার বর। তারপরেও আমি তার উত্তরের আশায় আছি। জেনে শুনে কেন সে আমাকে বিয়ে করলো আমাকে জানতেই হবে। সে আমার দিকে না তাকিয়ে শেরওয়ানি খুলতে খুলতে উত্তর দিল, কারণ আমি বাবা হতে চাই না। আমি চাই না নতুন করে কোনো বন্ধনে জড়াতে। মায়ের কথা রাখতেই বিয়েটা আমি করেছি। মায়ের এই বাড়ির বউ প্রয়োজন, আর তোমার একটা স্থায়ী ঠিকানা। সো যে যার প্রয়োজন মেটাও, নিজের মতো থাকো। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আর আপনি? তোমাকে একটা কথা বলছি, ভালো করে মাথায় বসিয়ে নাও। তুমি শুধু এই বাড়ির বউ, আমার স্ত্রী হওয়ার চেষ্টা করো না। আমার কোনো বিষয় নিয়ে মাথা না ঘামালেও চলবে, শুয়ে পড়ো। মানুষটা একটিবার আমার দিকে তাকালো না। শেরওয়ানিটা খুলে সোফার উপর ছুঁড়ে ফেলে একটা টি শার্ট হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। তার যাওয়ার পথে চেয়ে আছি। তার এমন আচরণের কারণ না জানলেও এটা জেনে গেছি, তার এ যাওয়ার পথ ধরেই আমার জীবনে নতুন করে ঝড় আসতে চলেছে। সবসময় বান্ধবী বা বোনদের কাছে তাদের বাসরাতের অনেক গল্প শুনেছি, কখনো ভাবিনি নিজের বাসরের গল্পটা এমন হবে, যা কাউকে শোনানো যাবে না। বেঁচে থাকাটা যে এত কঠিন তা মা বেঁচে থাকতে বুঝিনি। মা চলে যেতে সমাজ হাতে কলমে শিখিয়ে দিয়েছে বেঁচে থাকাটা কতটা কঠিন। এইচএসসি পরীক্ষার পরপর মা এক ভোরে জেগে না ওঠায় মাকে ডাকতে গিয়ে গায়ে হাত দিতে আমার সারা শরীর শীতল হয়ে গেল। মা নেই কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। আর বাবা, সে তো বরাবরই সংসারের প্রতি উদাসীন। পাশের মানুষটা ঘুমের ঘোরে মৃত্যুর কোলে ঢলে পড়ল, অথচ লোকটা বুঝতেও পারল না। সংসারের হাল ধরার অজুহাতে আমার সব আত্মীয় স্বজন মিলে বাবার বিয়ে দিলেন, তাও মায়ের মৃত্যুর 40 দিন না যেতেই। যদিও আমি তখন যথেষ্ট বড় সব বোঝার জন্য, তাও মাকে ছাড়া যেন চারদিক অন্ধকার হয়ে যেত। আর সকলের মতো আমার বাবার বিয়ে করা বউ বাবার স্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু আমার মা হতে তার কোনো ইচ্ছা নেই। উনি আসার মাসখানেকের মধ্যে আমার বিয়ে নিয়ে খুব তোড়জোড় করতে লাগলো। কয়েকটা ঘটককেও বলে রেখেছে পাত্র দেখতে। একদিন সকালে এসে বলল, আমার মায়ের কোনো জিনিস যদি আমার প্রয়োজন হয় তবে তা রাখতে, বাকি সব উনি দান করে দেবেন। মৃত মানুষদের কিছু রেখে উনি সংসারে অকল্যাণ আনতে চান না। মায়ের আলমারি খুলে যদিও তেমন কিছুই পাইনি। হয়তো মায়ের শাড়ি গয়না দান করার মতো সৎ সাহস ওনার হয়ে ওঠেনি। মায়ের প্রতিটা জিনিসে এখনও যেন মায়ের গন্ধ লেগে আছে। কি রাখবো না ভেবে পাচ্ছিলাম না। যে সকল জিনিসে মায়ের হাতের ছোঁয়া বেশি লেগে আছে তেমন কিছু জিনিস নিজের কাছে রাখলাম। ইতিমধ্যে কয়েক দফা পাত্রপক্ষ এসে দেখে গেছে আমাকে। মোটামুটি বিয়ে প্রায় ঠিকই করে ফেলেছে আমার বাবার স্ত্রী। বাবাকে বললেও কোনো লাভ হবে না, তাই যা হচ্ছে তা ভাগ্য মনে করে চুপচাপ মেনে নিচ্ছি। এই বাড়িতে আমার স্থান হবে না সেটা বুঝতে পারছি। আর কিছু হোক না হোক অন্তত সাথে করে মায়ের কিছু স্মৃতি সাথে নিতে চাই। মায়ের জিনিস গোছাতে গিয়ে হঠাৎ একটা ফাইল চোখে পড়ল। খুলে দেখলাম আমার নাম লেখা, আর ডাক্তারের নামটাও পরিচিত। তখনই মনে পড়ল মা নিয়ে গিয়েছিল আমাকে ওনার কাছে পেট ব্যথার জন্য, কিন্তু এসব রিপোর্টের কথা তো মা বলেনি। আর সেদিনের পর থেকে মা কেমন যেন হয়ে গিয়েছিল, কি যেন ভাবতো, লুকিয়ে কাঁদতো। মনে একটা কৌতূহল নাড়া দিল। ফোন করে ডাক্তারের কাছে গেলাম রিপোর্টগুলো নিয়ে। আমার সিরিয়াল আসলে ভেতরে ডাকলো। ডাক্তারের সামনে বসে আছি। উনি জিজ্ঞেস করলেন কি সমস্যা। ফাইলটা এগিয়ে দিয়ে বললাম, এটাই আমার নাম লেখা। আমি জানতে চাই এটা কিসের রিপোর্ট। এটা তো অনেক আগের রিপোর্ট, এতদিন পর আসছো রিপোর্ট দেখাতে। আমি জানতাম না এটা সম্পর্কে। আসলে মা, ও মনে পড়েছে, তোমার মা এসেছিল রিপোর্ট নিয়ে। তোমার মা তোমাকে কিছু বলেনি? না। কি হয়েছে ডাক্তার? তোমার কখনো পিরিয়ড হয়েছিল? মানে না। তো তোমার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগেনি? লেগেছে, কিন্তু মা বলল কারো কারো দেরিতে হয়। বুঝেছি, তোমার মা তোমাকে কিছুই বলেনি। আসলে আমি অনেক দুঃখিত, তোমাকে ব্যাপারগুলো বলতে হচ্ছে। তবে তোমার নিজের ব্যাপারে ক্লিয়ার থাকা উচিত। আমি কিছুই বলতে পারছি না। ডাক্তার মাকে কি বলেছে বা আমার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। ডাক্তার মলিন মুখে বললেন, আসলে তুমি কখনো মা হতে পারবে না। ডাক্তারের মুখে কথাটা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। ডাক্তার সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ শক্ত হও। এটা কোনো রোগ নয় বা লজ্জারও নয়। তোমার জন্ম থেকে জরায়ু নেই, এটা অনেকেরই হয়। আল্লাহ পাক সবাইকে কিছু থেকে বঞ্চিত করেন, তবে তার 100 গুণ অন্যভাবে দেন। তোমার জরায়ু জন্মগতভাবেই তৈরি হয়নি। একে মেডিকেলের ভাষায় বলে মুলারিয়ান এজেনেসিস। এই কারণে তোমার পিরিয়ড হয়নি। আর এটা তো চোখ বা কিডনির মতো অর্গান নয়। প্রতিস্থাপন করা যায়, তবে তা খুব ব্যয়বহুল, আর বাংলাদেশে পসিবলও নয়। দেখো, এখানে তো তোমার দোষ নেই, তাই না? আসলে শিশু মেয়ে ভ্রূণ অবস্থায় মুলারিয়ান ডাক্ট থেকে জরায়ু, ফেলোপিয়ান টিউব এবং যোনি তৈরি হয়। কোনো কারণে তা তৈরি হয় না বা ডেভেলপ হয় না, তাই জরায়ুর কার্যক্ষমতা হারায়। একে প্রাইমারি অ্যামোনিয়া ডিউ টু মুলারিয়ান এজেনেসিস বলে। আজকাল বাচ্চা অ্যাডপ্ট নেওয়া যায়,
টেস্ট টিউব বেবি নেয়, কত উপায় আছে, সেখানে এত হতাশার কিছু নেই। বিয়ে মানেই তো বাচ্চা জন্ম দেওয়া না, তাই না? দেখো, পুরুষেরও শারীরিক অক্ষমতা যেমন আছে তারও চিকিৎসা আছে, তেমনি এর চিকিৎসাও আছে। ডাক্তারের কোনো কথাই আমার কানে যাচ্ছে না। আমার বুক ফেটে কান্না আসছে। সারা জীবন শুনেছি নারী তখনই পরিপূর্ণ হয় যখন সে মা হয়। তবে কি আমি এক অপূর্ণ নারী হয়ে থাকব? মুহূর্তে চোখের সামনে সব স্বপ্নগুলো ভেঙে যেতে দেখছিলাম। ডাক্তার উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল, এত ভেঙে পড়ো না, তোমার সামনে এখনো পুরো জীবন পড়ে আছে। সব মানুষেরই কোনো না কোনো অক্ষমতা থাকে, তার মানে এই নয় যে জীবন থেমে যাবে। মা হওয়াটা একজন নারীর জন্য সব না। একজন নারী প্রথমে মা হয় তার মনে। মনে যদি মাতৃত্ব থাকে তাহলে দেখো যে কোনো একটা উপায়ে তুমি ঠিকই মা হতে পারবে। নিজেকে শক্ত করো। ডাক্তারের কথার কোনো উত্তর দিতে পারিনি, শুধু তাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটা ধরলাম। মায়ের বলা কথাগুলো বারবার কানে বাজছে। তখন মায়ের কথাগুলো বলার কারণ খুঁজে না পেলেও আজ পাচ্ছি। প্রায়ই মা আমাকে বুঝাতো, দেখ মনি, একটা মেয়েকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়। সব মানুষের মাঝে সব গুণ একসাথে থাকে না। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো দুর্বলতা দিয়েছে, আবার সেই দুর্বলতা দূর করার জন্য অন্য কোনো ক্ষমতাও দিয়েছে। কোনো একটা দুর্বলতার জন্য নিজেকে কখনো ছোট মনে করবি না। আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, আমাদের বিবেক, বুদ্ধি, ধৈর্য, শক্তি দান করেছেন। সেসব কাজে লাগিয়ে নিজের দুর্বলতাকে দূর করতে হবে। যে কোনো পরিস্থিতিতে হোক, সেটা কঠিন বা সহজ, সবসময় ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তা মোকাবেলা করবি। বাড়িতে এসে দেখি পাত্রপক্ষ বিয়ের সব জিনিস নিয়ে এসেছে। পরশু আমার বিয়ে, কিন্তু এত বড় একটা কথা না জানিয়ে কি করে বিয়ে করব, কি করব ভেবে পাচ্ছিলাম না। নিজের অক্ষমতার কথা লজ্জায় বলতেও পারছিলাম না। আমাদের সমাজে যাই ঘটুক, লজ্জাটা কেবল নারীর, হোক সেটা বিয়ে ভাঙা কিংবা ধর্ষণ অথবা মা না হতে পারা, সবকিছুর লজ্জার বোঝাটা নারীকে নিতে হয়। যত যাই হোক, কাউকে অন্ধকারে রেখে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করা আমার দ্বারা অসম্ভব। অনেক কষ্টে হবু বরের ফোন নাম্বার জোগাড় করে বাইরে গিয়ে ফোনের দোকান থেকে কল করে সবটা তাকে জানালাম। মিথ্যা দিয়ে শুরু কোনো সম্পর্কের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। পরদিন গায়ে হলুদ লাগার আগেই পাত্রপক্ষ এসে বিয়ে ভেঙে দিল। তবে একটা উপকার করেছে ভদ্রলোক। বিয়ে ভাঙার সঠিক কারণটা আমার বাড়ির কাউকে বলেনি। বিয়ের জন্য দেওয়া শাড়ি গয়না ফেরত যাওয়ায় আমার বাবার স্ত্রী আমাকে অপয়া অলক্ষীর উপাধিতে ভূষিত করে অনেক ভালো ভালো কিছু কথা বলে গেলেন। তারপরে আরও অনেক বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু আমার অক্ষমতা জেনে কেউ বিয়ের জন্য আগায়নি। হয়তো সবার বাচ্চা জন্ম দেওয়ার জন্যই বউ চাই, বংশের প্রদীপ বলে কথা। মা যাওয়ার পর প্রথম বাবার সাথে কথা বললাম। যেহেতু বিয়ে হচ্ছে না আর ভর্তিরও সময় আছে, তাই অনেক বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি হলাম। পড়াশোনায় নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখতাম, যাতে এসব কথা মনে না পড়ে। তারপরেও দিন শেষে নিজের মনের কাছে ধরা দিতেই হতো। মাকে খুব মনে পড়তো। হঠাৎ এক সকালে বাবার স্ত্রী তাড়াতাড়ি উঠে তৈরি হতে বললেন। বুঝতে পারছিলাম তার অতি উৎসাহের কারণটা। সাধারণ একটা জামা পরেই বসার ঘরে গেলাম। একজন মহিলা বসে আছে, সাথে একটা ছেলে। এক নজর তাকিয়ে বুঝতে পারছিলাম সে পাত্র। ভদ্রমহিলা আমাকে তার পাশে বসিয়ে কথা বলছেন, কিন্তু অবাক হলাম তার কথা শুনে। বিগত দিনে আসা পাত্রপক্ষের মতো উনি তেমন কোনো প্রশ্ন করলেন না। আমার পছন্দ, শখ এসব জানতে চাইলেন। এমনকি চুল, হাত, পা, হাঁটা কিছুই দেখতে চাইল না। পাত্রের সাথে আলাদা করে কথা বলতে আমাদের বারান্দায় পাঠালো আমার ছোট ভাইকে দিয়ে। মা যাই হোক, পিতা তো একজনই, আর ভাইটা আমাকে অনেক ভালোবাসে। লোকটার সামনে বসে আছি, লোকটা একবারও চোখের তুলে তাকায়নি। কিছু বলা তো দূর, কথা না বাড়িয়ে নিজের অক্ষমতার কথা তাকে জানালাম। কথাটা শুনে লোকটা একবার আমার দিকে তাকিয়ে উঠে বসার ঘরে চলে এলো। বুঝতে বাকি রইল না ইনিও স্বামী হতে চান না, বাবা হতে চান। ফলাফল জানাই ছিল, তাই উঠে আর নতুন কোনো উপাধি পেতে এগিয়ে যায়নি। অবাক লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো সবকিছু এত শান্ত কেন? এই শান্ত পরিবেশটা বড় কোনো ঝড়ের আভাস নয় তো? রাতে খাবার টেবিলে অবাক করে দিয়ে বাবা বলল, সকালে যারা এসেছিল তারা বিয়েতে রাজি। সামনের শুক্রবারে বিয়ে, আমি চলে যাব সেই খুশিতে। বাবার স্ত্রী রীতিমতো আনন্দে ফুটছেন। সব জেনেও কেন বিয়েতে রাজি হলেন সেটাই মাথায় ঢুকছে না। অনেক চেষ্টা করেও তাদের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। হলুদ দিয়ে গোসল করিয়ে সেই বিকেল থেকে আমাকে এক প্রকার নজরবন্দি করে রেখেছে বাবার স্ত্রী। তার ধারণা আমি বিয়ে ভাঙতে কিছু না কিছু করবই। বিয়েবাড়ির হইচই কিছুই আমার ভালো লাগছে না। মনের মধ্যে একটা কথাই খচখচ করছে, বংশ রক্ষার ক্ষমতা নেই জেনেও কেন বিয়ে করছেন ভদ্রলোক? বিয়ের পর বিদায়ের সময় ভাইটাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছি। বাবার চোখে পানি দেখে কিছুটা অবাক হয়েছিলাম। এই বাড়িতে বরণ করে সব নিয়ম কানুন শেষ করে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেল কয়েকজন মিলে। ঘড়িতে রাত 1:10। দেহের ক্লান্তির চাইতে মনের ক্লান্তি বেশি ভর করেছে। মনটাকে অস্থির করে দেওয়া প্রশ্নটার উত্তর জানতে এতটাই মরিয়া হয়ে উঠেছিলাম যে মানুষটা ঘরে আসতেই প্রশ্নটা করে বসলাম।
দূর থেকে মুয়াজ্জিনের আজানের শব্দে ঘোর কাটল। বারান্দা থেকে রুমে ঢুকতেই বিছানার দিকে চোখ গেল। ফুলগুলো তাদের সৌন্দর্য হারিয়ে মলিন হয়ে গেছে। নেই তাদের সেই মন মাতানোর সৌরভ। কেউ হয়তো খুব যত্ন করে সাজিয়েছিল এই বাসর। তার মনে হয়তো কামনা ছিল এই ফুলের মতো সুন্দর হবে আমার বাসরাত। এভাবেই ভালোবাসার সৌরভে ভরে উঠবে আমাদের দাম্পত্য জীবন। কিন্তু কোনো কোনো ফুল চেয়ে সৌরভ ছড়ানোর আগেই ঝরে যায়, যেমনটা আমি। নামাজ পড়ে বিছানা পরিষ্কার করে বিছানায় শরীর রাখতেই চোখে রাজ্যের ঘুম নেমে এলো। ঘড়িতে চোখ পড়তে দেখি 8:20। এত দেরি হয়ে গেছে। ওই বাড়িতে 6টার পর উঠলেই অনেক কথা শুনতে হতো। কোনো একদিন দেরি হলে, কোনো কাজ বাকি থাকলে সেদিন আর ভার্সিটি যাওয়া হতো না। নামাজ পড়ে ঘুমালে এই সমস্যা হয়, ঘুম ভাঙেই না। এটা তো শ্বশুর বাড়ি না, জানি কত কিছু অপেক্ষা করছে। ভয়ে ভয়ে নিচে নেমে দেখি আমার শাশুড়ি টেবিল গোছাচ্ছেন। আমি শাশুড়ি মায়ের কাছে গিয়ে তাকে সালাম করতে নিলে তিনি আমাকে বাধা দিয়ে জড়িয়ে ধরলেন। শাশুড়ি নামক মানুষটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। একটা মানুষ এত সহজে কাউকে নিজের সন্তানের মতো আপন করতে পারে, তা ওনাকে না দেখলে কখনোই জানতে পারতাম না। ওনার নামের মতো মনটাও মমতায় পরিপূর্ণ। সবচেয়ে অবাক হয়েছে ওনার মুখে মনি ডাকটা শুনে। স্কুলে কলেজে এমনকি আত্মীয় স্বজন সবাই আমাকে মনিরা বলে ডাকে, শুধু মা আমাকে মনি বলে ডাকত। শাশুড়ি মায়ের মুখে ডাকটা শুনে মায়ের কথা মনে পড়তেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল। শাশুড়ি মা আমাকে বুকে জড়িয়ে মায়ের মতো সালাম নিলেন। মা যাওয়ার পর আজ প্রথম কেউ আমার চোখের পানি মুছে দিল। এই বাড়িতে আমি সহ 5 জন মানুষ। আমার শ্বশুর মারা গেছেন, আমার দেবর সাগর ক্লাস 5-এ পড়ে, আর ননদ সীমানা ক্লাস 3-তে। শ্বশুরে রেখে যাওয়া কাপড়ের দোকান সামলান আমার বর। সাগর সীমানায় স্কুলে চলে গেল। সারা বাড়ি জুড়ে কেবল আমি আর মা। শাশুড়ি মা কড়া করে বলে দিয়েছেন তাকে মা ডাকতে হবে, আর আমিও মা হারিয়ে দ্বিতীয়বার মায়ের আদর পাওয়ার সুযোগ ছাড়তে চাই না। যদিও মা তেমন কোনো কাজ করতে দেয়নি, তাও যতটুকু সম্ভব ওনাকে সাহায্য করেছি। মায়ের সাথে থাকলে সময় কখন পার হয়ে যায় বুঝতে পারি না। দুপুরে নীল এসে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। মানুষটা কেমন যেন অদ্ভুত। সে তার নিজের দুনিয়া নিয়েই ব্যস্ত। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের বিয়েটা তো হয়েছে। আমি তার স্ত্রী। মানুষটা একটাবার ঠিকমতো কথাও বলেনি। স্বামীর সংসার নিয়ে কল্পনায় আঁকা ছবিটার কোনো দিক দিয়ে মিল পাচ্ছি না। তার এমন আচরণের কারণ কি শুধু আমার অক্ষমতা, নাকি অন্য কিছু? অন্য সব মেয়ের মতো আমিও স্বামীর সংসার নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু নিমেষে তা ভেঙে চুরমার হয়ে গেল। সীমানার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। মা ডাকছে বলেই হাত ধরে টেনে আমাকে সাথে নিয়ে চলল। মেয়েটা দেখতে এত মিষ্টি যে কেউ আদর করবে, আর একদিনেই এমনভাবে মিশে গেছে যেন কতদিন ধরে চেনে আমাকে। দুপুরের পর থেকে শুয়ে বসে সময় কেটেছে। সন্ধ্যায় নামাজ পড়ে মায়ের রুমে গিয়ে দেখি মা কাপড় গোছাচ্ছেন। সাগর আর সীমানা পড়ছে। আমাকে দেখে মা ডেকে কাছে বসালেন। কথায় কথায় মা বললেন উনি আমাকে রাস্তায় কোনো বাচ্চাকে খাবার কিনে খাওয়াতে দেখেছেন, সেখানে দেখে উনি আমাকে পছন্দ করেন, আর সেই দোকানের কাছে খোঁজ নিয়ে আমাদের বাসায় আসেন বিয়ের প্রস্তাব নিয়ে। মা চলে যাওয়ার পর থেকে যখনই শুনি কোনো বাচ্চার মা নেই, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। যখনই সুযোগ পাই চেষ্টা করি মা হারা একটা শিশুর মুখে একবারের জন্য হলেও হাসি ফুটিয়ে তুলতে। জানিস মনি, তোকে প্রথম দেখে আমার অনেক পছন্দ হয়েছিল। যার মনে এত মায়া, তার মনটা নিশ্চয়ই অনেক সুন্দর। আমি সবসময় তোর মতো মিষ্টি একটা মেয়েকেই আমার ছেলের বউ করতে চেয়েছি, আর আল্লাহ তা কবুল করেছেন। আমার আর কিছুই চাওয়ার নেই। আল্লাহ আমার সব সন্তানকে ভালো রাখুক, সুখে রাখুক, এটাই কামনা করি সব সময়। আমি জানি আমার ছেলেটা একটু গম্ভীর স্বভাবের, কিন্তু ওর মনটা খুব ভালো। দেখিস ও ঠিক সংসারী হবে, আর একটা বাচ্চা চলে আসলে আরও দায়িত্ববান হয়ে উঠবে। আমার নাতি নাতনি হলে আমি সারাদিন তার সাথে সময় কাটাবো। তখন কিন্তু তোকেই সংসার সব সামলাতে হবে। যতদিন নাতি নাতনি না আসছে ততদিন তোর কোনো কাজ করতে হবে না। মায়ের মুখে বাচ্চার কথা শুনে সারা শরীর কেঁপে উঠল। নাতি নাতনি নিয়ে মায়ের আশা আমি কোনোদিন পূরণ করতে পারবো না। মানুষটার চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। যখন মা জানবে আমি তাকে এই খুশি কখনোই দিতে পারবো না, তখন নিশ্চয়ই অনেক কষ্ট পাবে। মায়ের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বেরিয়ে এলাম রুম থেকে। স্কুলে যখন বান্ধবীরা প্রতি মাসের কয়েকটা দিন খুব অস্বস্তিতে কাটাতো, তখন নিজেকে ওদের থেকে আলাদা মনে হতো। কলেজের বান্ধবীরা কোনো প্যাড ভালো, কোন প্যাড বেশি শোষণ করে, এসব টপিক নিয়ে কথা বলতো। তখন নীরবে তাদের মাঝ থেকে সরে আসতাম। মাসের কয়েকটা দিন মাকে নামাজ পড়তে দেখতাম না, কিন্তু আমাকে মা ঠিক পড়াতো। মা কেন নামাজ পড়ছে না জিজ্ঞেস করলে বলতো আল্লাহ নারীকে বিশেষ মর্যাদা দিয়েছেন, তাই কিছু সময় নামাজ মাফ করে দেন। তখন খুব রাগ হতো, আমার নামাজ কেন মাফ করে না? তাহলে কি আমাকে আল্লাহ পছন্দ করেন না?
যতবার প্রশ্ন করতাম মা ততবার অন্য কোনো কথা বলে আমার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতেন। এখনও মনে আছে, পাশের বাড়ির কারো ছোট বাচ্চা হলে বারবার সেই বাচ্চাকে কোলে নিতে তাদের বাড়ি যেতাম। মাকে বলতাম, আমাদের বাসায় কেন বাবু আনো না? বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা অন্যরকম টান অনুভব হয়। কিছু পড়ার শব্দে তাকিয়ে দেখি নীল নিচে থেকে কিছু তুলে পকেটে রাখলো। বারান্দা থেকে রুমে আসতে আসতে নীল বেরিয়ে গেল রুম থেকে। আজ বিয়ের 7 দিন হয়ে গেছে। এই 7 দিনে একবারও বাবা একটা খোঁজ নেয়নি। হয়তো আপদ বিদায় হয়েছে ভেবে ভালো আছে। সারাদিন মায়ের সাথে থেকে সময় কেটে যায়। সাগর সীমানা সারাক্ষণ ভাবি ভাবি করে আমার আগে পিছে ঘুরে। ছেলে মেয়ে দুটো খুবই শান্ত আর পড়াশোনায় খুব ভালো। এই 7 দিনে নীলের সাথে 7 সেকেন্ডও কথা হয়নি। নিজের কাজে রুমে আসে, কাজ শেষে বেরিয়ে যায়। রাতে রুমে থাকে না, হয়তো বাড়িতে থাকে না। তবে এই ব্যাপারে মাকে কিছুই বলিনি আমি। রাত 12:45, নীল এখনও ফেরেনি, ফোনও বন্ধ। মা দোকানে গিয়েছিল সাগরকে নিয়ে খোঁজ নিতে, কিন্তু দোকানও বন্ধ। মা জেগে আছে, বারবার গেটের দিকে তাকাচ্ছে। মা অনেকবার বলেছে আমাকে শুয়ে পড়তে, কিন্তু মাকে এভাবে চিন্তায় রেখে রুমে গিয়ে শান্তি পাবো না। মায়ের সাথেই বসে আছে। সাগর সীমানা মায়ের পাশে বসে থেকে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা গেটের শব্দে মা দৌড়ে গিয়ে গেট খুলল। দোকানদার ছেলে এসেছে। মায়ের হাতে কিছু দিয়ে কে যেন বলে ছেলেটা চলে গেল। ভেতরে এসে কাগজটা খুলে পড়তেই মায়ের হাত থেকে কাগজটা পড়ে গেল। মা সেখানে বসে পড়লেন। দৌড়ে গিয়ে মায়ের পাশে বসতেই মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে জানতে কাগজটা কুড়িয়ে নিয়ে পড়তে লাগলাম। নীলের চিঠি। সে সব ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছে। সে এই সংসারের দায়িত্বের চাপে নিজের স্বপ্ন বিসর্জন দিতে চায় না। মানুষটা এত সহজে সব বন্ধন মুক্ত করে চলে গেছে ভাবতেই মাথাটা ঝিমঝিম করছে। শুধু তাই নয়, সে আমার অক্ষমতার দোহাই দিয়ে আমার প্রতি তার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। আমার হাতের মেহেদির রং ওঠার আগেই আমার জীবন থেকে স্বামী নামের ছায়াটা উঠে গেল। অনেক কষ্টে মাকে বুঝিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে। রুমে আসতে আলমারির দিকে চোখ পড়ল। আলমারি খোলা। এই 8 দিনে এই প্রথম এটা খোলা পেলাম। আলমারি খুলে দেখি আলমারি পুরো ফাঁকা। তার মানে নীলের প্রয়োজনীয় সব সে নিয়ে গেছে। আর এমন কিছু ছিল এতে যা সে চায়নি কেউ দেখুক, তাই সবসময় তালাবদ্ধ করে রেখেছে। এমনকি চাবিটাও তার কাছে রেখেছে। সামনের একটা ড্রয়ার খুলতে একটা খাম চোখে পড়ল, উপরে আমার নাম লেখা। খামটা হাতে নিয়ে খুলে দেখি তালাকের কাগজ, নিচে নীলের স্বাক্ষর। তার মানে সে আমাকে পুরোপুরি মুক্ত করে দিয়ে গেছে। তার মনে যদি এটাই ছিল, তবে সে আমাকে বিয়ে করলো কেন? এই প্রশ্নের উত্তর সে ছাড়া আর কেউ দিতে পারবে না। নীলের চলে যাওয়ার খবর শুনে বাবা এসেছিল এই বাড়িতে, সাথে বাবার স্ত্রীও। সবসময়ের মতো নীলের চলে যাওয়ার ক্রেডিটটাও আমাকেই দেওয়া হলো। অলক্ষী অপয়াত আগিয়েছিলাম বাবার স্ত্রীর চোখে, এবার চরিত্রহীনাও হয়ে গেলাম। তার ধারণা আমার চরিত্রে কোনো দোষ আছে, তাই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তাতেও কষ্ট পেতাম না, কিন্তু কষ্টটা হয়েছে যখন বাবার সামনে বাবার স্ত্রী আমার গায়ে হাত তুলল, অথচ বাবা কোনো প্রতিবাদ করল না। তার শেষ বক্তব্য এটাই, সে আমাকে তার বাড়িতে জায়গা দেবে না। মা সবকিছু চুপচাপ শুনলেও যখন আমার গায়ে হাত তুলল তখন তিনি প্রতিবাদ করলেন। তিনি বাবাকে বললেন আমাকে নিয়ে তিনি যেন মাথা না ঘামায়, আমাকে মা তার কাছে রাখবে। ওনারা নিতে চাইলেও দেবে না। আমার বাবার স্ত্রী মাকে কিছু নীতিবাক্য শুনিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল, কিন্তু তার রাগের পেছনের খুশি মুখটা আর কেউ না দেখলেও আমি ঠিকই দেখেছি। নীল যাওয়ার পর থেকে মা কেমন যেন হয়ে গেছে। মায়ের মধ্যে সে আগের হাসি খুশি প্রাণবন্ত মানুষটা যেন কোথায় হারিয়ে গেছে। এখন আর চোখের জল ফেলেন না, সারাদিন নিজেকে এটা ওটায় ব্যস্ত রাখেন। জানি না কেন মানুষটার জন্য আমার কোনো অনুভূতি কাজ করে না। সে চলে যাওয়ায় মনে কোনো ব্যথা স্থান করেনি বা অনুভব হচ্ছে কোনো শূন্যতা। শুনেছি একসাথে থাকলে দুটো অপরিচিত বিপরীত স্বভাবের মানুষও নাকি একে অন্যকে ভালোবাসে, একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার প্রতি আমার কোনো দুর্বলতা কাজ করে না। তার কথা ভাবতেই মনে একটা অজানা রাগ ঘৃণা কাজ করে। আর 8 দিনের সংসারে কী বা অনুভূতি সৃষ্টি হবে? তবে মায়ের কথা ভেবে খুব কষ্ট হয়। আমার মায়ের কষ্টের জন্য নিজেকে খুব অপরাধী মনে হয়। সংসার চালানোর একমাত্র মাধ্যম ছিল দোকান, কিন্তু সেই মাধ্যমটাও শেষ করে দিয়ে চলে গেছে নীল। দোকান বিক্রি করে সে বিদেশে গমন করেছে। মায়ের জমানো কিছু টাকা ছিল, তাতেই সংসার চলছে। সামনে আমার ফাইনাল পরীক্ষা, ভেবেছি পরীক্ষা দিব না। মাকে কিছু জানানি, কিন্তু মা কি করে জানি না সব জেনে আমাকে পরীক্ষা দিতে বললেন। নিজে গিয়ে সব টাকা দিয়ে এসেছেন। সন্ধ্যা হতেই আমাকে সাগর সীমানার সাথে পড়তে বসিয়ে দেন। কথায় আছে অল্প শোকে কাতর আর বেশি শোকে পাথর। হয়তো বেশি কষ্টে মাও তেমনটাই হয়ে গেছে। মায়ের অজান্তে আমি বহুবার নীলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যদি কোনোভাবে বুঝিয়ে তাকে ফেরত আনা যায়। মায়ের মুখের হাসি একমাত্র তার ফিরে আসাতেই ফোটানো সম্ভব। আমি যদি তার সমস্যার কারণ হয়ে থাকি, তবে আমি চলে যাব তার জীবন থেকে। এতে যদি আমার অপরাধ বোধ কিছুটা কমে।
মায়ের এমন অবাস্তবতা আমি সহ্য করতে পারছি না। সাগরের কাছে জেনেছি নীলের কিছু বন্ধুর কথা, তাদের কারো সাথে নীলের কোনো যোগাযোগ নেই। শুধু এটাই জানতে পেরেছি সে কাতার গেছে। ভার্সিটি থেকে ফেরার পথে একদিন রাস্তায় আমার কলেজ ফ্রেন্ড সীমা আর তার ভাইয়ের সাথে দেখা। কথায় কথা জানতে পারলাম সেই ভাইয়া কাতার থাকেন। মাকে না বলে একদিন সেই ফ্রেন্ডের বাসায় গিয়ে ওকে সব বললাম, ওর ভাইকেও বলেছে। ওর ভাই বলল উনি প্রায় অনেককেই চেনেন কাতারের প্রবাসী বাংলাদেশিদের। ওনাকে নীলের কথা বললাম, একটা ছবিও দেখিয়েছি, কিন্তু উনি চিনতে পারেনি। মনে ছোট্ট একটা আশা বাসা বেঁধেছিল, তাও শেষ হয়ে গেল। আমার পরীক্ষার পর একদিনে হঠাৎ কোনো আননোন নাম্বার থেকে ফোন আসলো, আর নাম্বারটাও কেমন যেন অন্য নাম্বারের মতো না। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে বলল, হ্যালো মনিরা বলছো? জি, আপনি কে? আমি সৌরভ, সীমার ভাই। সীমার কাছ থেকে তোমার ফোন নাম্বার নিয়েছে। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শোনো, যা বলতে ফোন করেছি, তুমি বলেছিলে না তোমার স্বামী নীলের কথা? আমি যেখানে কাজ করি সেখানে নীল নামের একজন নতুন জয়েন করেছে, তবে আমি শিওর না এ নীল সে কিনা। আজকে তাকে আমি দেখেছি, তুমি যে ছবি দিয়েছিলে তার সাথে এ নীলের কিছুটা মিল আছে, কিন্তু আমি শিওর না হয়ে কিছু বলতে পারছি না। আমি তোমাকে তার ছবি পাঠাচ্ছি, তুমি তোমার ইমো বা এফবি আইডি আমাকে দাও। আমার তো সেসব কিছু নেই। আচ্ছা ঠিক আছে, কাল ওখানের বিকাল 5টায় কোনো দোকানে থেকো যেখানে নেট আছে, আমি তোমাকে ফোন দেব। সৌরভ ভাইয়ের কথা মতো পরদিন বিকেলে গলির মোড়ের একটা দোকানে গেলাম। কিছুক্ষণ পর উনি ফোন করে বললেন দোকানের ছেলেকে ফোন দিতে। দোকানের ছেলেটার সাথে কথা বলে উনি ফোন রেখে দিলেন। একটু পর দোকানের ছেলেটা আমাকে তার ফোনে কিছু দেখতে বলল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম, চমকে উঠলাম। নীলের ছবি, তার মানে এই নীল সেই। তবে তার মধ্যে বেশ পরিবর্তন এসেছে। আগের ছবিটার সাথে এখনকার ছবির তেমন কোনো মিল নেই, কিন্তু ওনার কপালের উপরের তিলটা এখনও আগের মতোই আছে। বাসায় এসে ভাবছি মাকে নীলের কথা বলবো কি বলবো না। কয়েকবার গিয়েছি মায়ের কাছে, কিন্তু কি বলবো বুঝে উঠতে পারছি না। তাই ফিরে এসেছি। রাত 12টার দিকে সে নাম্বার থেকে আবার ফোন আসলো। আমি বললাম যে এটাই সেই নীল। সৌরভ ভাইয়া আমাকে একটা ফোন নাম্বার লিখতে বললেন। উনি বললেন এটা নীলের ফোন নাম্বার। আমি অনেক ভেবেচিন্তে ফোন দিয়েই দিলাম নীলকে। কল যাচ্ছে কিন্তু ধরছে না। কয়েকবার দেওয়ার পর ধরলো, কিন্তু কোনো মহিলা কণ্ঠ বলল নীল বাইরে আছে, পরে ফোন করতে। আমি আর কিছুই বলিনি। পরের দিন আবারও ফোন দিলাম। এবার নীল ফোন ধরলো, তবে আমার পরিচয় দিতে উনি বিরক্ত হয়ে যা ইচ্ছা বলতে লাগলো। একবারও মায়ের কথা বা সাগর সীমানার কথা জানতে চায়নি। আমি কিছু বলতে পারার আগেই ফোন কেটে গেল। পরে আবার ফোন দিয়েছে, কিন্তু ব্যালেন্স না থাকায় ফোন যায়নি। পরের দিন ফোনে রিচার্জ করে ফোন দিলাম, কিন্তু যাচ্ছে না। বিকেলে সেই দোকানে গিয়ে ছেলেটাকে দেখালে ছেলে বলল এই নাম্বার ব্লক করে রেখেছে, এই নাম্বার থেকে ফোন যাবে না। হাতে যে টাকা আছে তাতে বড়জোর 2 মিনিট কথা বলা যাবে। দোকান থেকে কল করলাম। আমার কণ্ঠ শুনে নীল রেগে গেল। প্লিজ ফোন রাখবেন না, শুধু একবার আমার কথা শুনুন। আমি সত্যি বলছি, আর আপনাকে বিরক্ত করব না। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আপনি কিছু না বলে কেন হঠাৎ এভাবে চলে গেলেন? আপনি চলে যাওয়ায় মা অনেক কষ্ট পেয়েছে। আপনি একবার মায়ের সাথে কথা বলুন। আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে যা শাস্তি দিতে চান দিন, কিন্তু আপনার আপনজনদের কষ্ট দেবেন না। আপনি ফিরে আসুন। দেখো, তোমার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আর কখনো আমাকে ফোন করবে না। তুমি নিজে চিন্তা করো। মাকে বলে দিও তার কথায় তোমাকে বিয়ে করে আমি আমার ঋণ পরিশোধ করেছি। আমার কাছে আর কোনো কিছু দাবি বা আশা যাতে না করে। আমাকে একটা কথা বলার সুযোগ না দিয়ে উনি ফোন রেখে দিলেন। সারাটা রাস্তা আস্তে আস্তে শুধু এটাই মনে ঘুরছিল, এ কেমন সন্তান। মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? মায়ের একদিনের কষ্ট সন্তান সারা জীবন চেষ্টা করলেও কি শোধ করতে পারবে? এত সহজে উনি বলে দিলেন ওনার কাছে কোনো দাবি বা কোনো আশা না রাখতে। মায়ের ভালোবাসার কোনো দাম নেই ওনার কাছে। কেন করছে এসব? শুধু একটা উন্নত জীবনের জন্য, কিছু টাকার জন্য। এভাবে কি করে কেউ সব কিছু ত্যাগ করতে পারে? লজ্জা ভয় সব ত্যাগ করে কয়েকদিন পর আবারও তাকে ফোন করেছে, কিন্তু নাম্বারটা বন্ধ। হয়তো বদলে ফেলেছে। আমাদের জীবনে যাই ঘটে যাক, সময় কখনো থেমে থাকে না। নীল চলে গেছে, আজ 2 বছর কেটে গেছে। 2 বছরে অনেক কিছু বদলে গেছে। বদলায়নি এ বাড়ির মানুষগুলোর জীবন। মা আজও তেমনই নীরব। আমি পাশের একটা স্কুলে চাকরি করি, যা টাকা পাই নিজের খরচ চলে। মা বারণ করেছিল, কিন্তু আমি জোর করে চাকরিটা নিয়েছি। সরকারি কোনো চাকরি হচ্ছে না টাকার জন্য, বেসরকারিতে হচ্ছে না সুপারিশের জন্য। তাও কয়েকটা জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। নতুন সকাল নিয়ে আসে নতুন বার্তা, নতুন দিন। কিন্তু সেই সকালটায় এমন বার্তা আনবে তা ভাবতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে নিচে নামতে দেখি মা উঠানে পড়ে আছে। তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলো, কিন্তু 4 ঘন্টার মাথায় মা আমাদের ছেড়ে
পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন। ডাক্তার জানালেন অনেক আগে থেকেই মায়ের কিডনির সমস্যা ছিল, কিন্তু মা কখনো এই কথা আমাকে বা কাউকে বলেনি। নিজের রোগটা নিজের মধ্যে চেপে রেখেছেন। মায়েরা কেন এমন চাপা স্বভাবের হয়? সন্তানের কোনো সমস্যা হলে তারা না বললেও বুঝে নেয়, অথচ নিজের এত বড় একটা রোগ হাসি মুখে আড়ালে লুকিয়ে রেখেছেন। কেন একটাবার সুযোগ দিল না তার জন্য কিছু করার? কেন একবার ভরসা করল না আমার উপর? কেন এক সন্তানহারা মা অন্য সন্তানদেরও নিজের থেকে দূরে ঠেলে দিলেন? জীবনে যাকে আঁকড়ে ধরেছে তাকেই হারিয়েছে। মাঝে মাঝে জীবনের প্রতি খুব অভিমান হয়। কেড়েই যদি নেবে, কেন বাঁধে মায়ার বাঁধনে? নাকি আমি কাউকে বাঁধতে পারি না? ভাবি মা, আয়। সীমানা স্কুলের জন্য রেডি হয়ে হাতে চিরুনি ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যেন বয়সের আগেই বড় হয়ে যাচ্ছে, নিজে নিজে সব কাজ করে ফেলে, অথচ ওর বয়সী বাচ্চারা এখনও মায়ের হাতে খাবার খেতে বায়না করে। মা প্রায় সাগর সীমানাকে বলতো, বড় ভাবি মায়ের মতো, আমি থাকি আর না থাকি কখনো তোদের ভাবিকে কষ্ট দিবি না। সবসময় ভাবির কথাকে আমার কথা মনে করবি, যে যাই বলুক তোর ভাবির আদেশ সবসময় পালন করবি। মা যাওয়ার পর সাগর সীমানার জন্য আমি ভাবি থেকে ভাবিমা হয়ে গেলাম। একসময় জীবনের প্রতি খুব অস্বস্তি লাগতো, নিজেকে শেষ করে দিতে মন চাইতো, কিন্তু সর্বহারা এই দুটো ছেলে মেয়েটাকে রেখে চলে যাওয়ার সাহস আমার হয়নি। এই বাড়িতে এসেছে এক যুগ কেটে গেছে, সময় তার নিজস্ব গতিতে চলছে, সে কারোর জন্য থেমে থাকে না। অনেক কিছু বদলে গেছে এই এক যুগে, শুধু বদলায়নি আমাদের তিনটা মানুষের সম্পর্কের বাঁধনটা। এখনও সাগর সীমানা সে ছোট্টবেলার মতো আমার আগে পিছে ঘুরে। ভাবিমা ছাড়া তাদের কোনো কিছুই চলে না। আজ সাগরের অনার্স পরীক্ষার রেজাল্ট, জানি সবসময়ের মতো আজও ভালো করবে, তারপরেও মনটা কেমন যেন করছে। মায়ের রুমে বসে আছে। মা চলে যাওয়ার পর রুমটাকে যেমন ছিল তেমনই রেখেছি। এই রুমটাতে আসলে আজও মাকে অনুভব করতে পারি, মনে হয় যেন সব কিছুতে এখনও মায়ের ছোঁয়া লেগে আছে। প্রতিদিন কয়েকবার এসে মায়ের সব জিনিসে হাত বুলিয়ে মায়ের স্পর্শ নেওয়ার চেষ্টা করি। স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছে অনেক আগে। অর্ধেক দিন বাইরে থেকে ছেলে মেয়ে দুটোর যত্ন নিতে পারছিলাম না। আগে টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতাম, তেমনই কয়েকটা টিউশনি করে কোনো রকম চলতো, কিন্তু সাগর সীমানার স্কুলের বেতনটা দিতে একটু টানাটানি হয়ে যেত। যখন বাইরে বেরোতাম নানান লোকে নানান কথা বলতো, সামনেই অনেকে বাজে মন্তব্য করত, কিন্তু কারো কথায় কান দেয়নি। আমার শুধু একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক সাগর সীমানাকে মানুষ করা। এর জন্য আমি জীবনের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। এখন আর বাইরে গিয়ে পড়াই না, ছেলেমেয়েরা বাড়িতে এসে পড়ে। মা সব জানার পরেও আমার অক্ষমতা নিয়ে কখনো কোনো কথা বলেনি, কিন্তু হঠাৎ মা মারা যাওয়ার আগের রাতে আমাকে ডেকে পাশে বসিয়ে বলল, মনি, তোকে একটা কথা বলতে চাই। যদিও এই কথা খুব কম মানুষই জানে। নীল আমার সন্তান, কিন্তু ওকে আমি জন্ম দিইনি। নীলের মা নীলের 12 বছর বয়সে হঠাৎ কোথাও চলে যায়। তখন নীলের বাবা মানে তোর শ্বশুর আমাকে বিয়ে করে। জানিস, প্রথম যখন নীলকে দেখেছিলাম আমার মনটা কেমন যেন করে উঠেছিল। এমন সুন্দর একটা বাচ্চা মাহারা ভাবতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর থেকে নীলকে নিজের সন্তানের মতো লালন করেছি। আমি সন্তান জন্ম দেওয়ার আগে মা হয়ে উঠেছিলাম। নীলও সবসময় আমাকে মায়ের মতোই জেনেছে। নীল কেন এমন করলো তার কৈফিয়ত আমি কখনোই ওর কাছে চাইব না, কিন্তু ওকে যদি কখনো সামনে পাই শুধু একটা প্রশ্নই করব, কি কমতে ছিল আমার মমতায়? ও শুধু একটাবার বলতো ও এই সংসারের বোঝা সামলাতে পারবে না, ও নিজের মতো জীবন কাটাতে চায়। আমি নিজের সর্বস্ব দিয়ে ওকে ওর স্বপ্ন পূরণ করার ব্যবস্থা করে দিতাম, কিন্তু ও কিছুই চাইল না। নিজের মায়ের উপর একটু বিশ্বাস করতে পারল না। আমাকে সারা জীবনের জন্য অপরাধী করে চলে গেল। আমি নিজ হাতে তোর জীবনটা নষ্ট করে দিলাম। তুই পারলে আমাকে মাফ করে দিস মনি। আমি তোকে সারা জীবনের জন্য দুঃখের সাগরে ভাসিয়ে দিলাম। আমার নিজের মাতৃত্বের প্রতি খুব বিশ্বাস ছিল রে। আমি জানতাম আমার শিক্ষা কখনো নীলকে কোনো অন্যায় করতে দিবে না, কিন্তু নীল আমার সব জানা সব বিশ্বাস মিথ্যা করে দিল। কথাগুলো বলতে গিয়ে বারবার মায়ের গলা ধরে আসছিল। মাকে জড়িয়ে ধরে চোখের পানি আর আটকাতে পারলাম না। মা, তুমি কোনো অপরাধ করনি। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে বড় উপহার দিয়েছ। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমি আর কিচ্ছু চাই না, শুধু তুমি সবসময় আমার পাশে থেকো। আর আমি থাকি বা না থাকি নিজেকে কখনো একা মনে করবি না। আমি তোকে জন্ম দিইনি, কিন্তু অল্প দিনের জন্য হলেও তোকে আমি নিজের মেয়ের মতো জেনেছি। আমি তোকে কিছুই দিতে পারলাম না, শুধু দোয়া করি তুই সবসময় সুখে থাক। দেখিস একসময় তোর দুঃখের দিন শেষ হবে। কখনো নিজের দুর্বলতার জন্য নিজেকে ছোট মনে করবি না। তোকে এই দুর্বলতা আল্লাহ দিয়েছে, তিনি তোর দুঃখ দূর করবে, শুধু ধৈর্য হারাস না। সে রাতে মায়ের বলা কথাগুলোর কারণ বুঝতে পেরেছি পরদিন সকালে। ভাবিমা, তুমি এখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। আয় বস। এত বড় হয়েছিস এখনও নিজের চুলটা বাঁধতে পারিস না। যখন আমি থাকবো না তখন কি করবি? ভাবিমা, তুমি যদি এমন কথা আর কোনোদিন বলো তাহলে কিন্তু আমি মরে যাব।
ভাবিমা, মাকে হারিয়েছি, নতুন মা পেয়েছি, এই মাকে হারাতে চাই না। আরে কাঁদছিস কেন? আমি কি তোকে ছেড়ে যাওয়ার কথা বলেছি? আমি তো বলেছি তোর যাওয়ার কথা। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি কি আমাকে নিয়ে যাবে তোর চুল বাঁধতে? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, প্রয়োজনে বিয়েই করব না। সীমানার সাথে কথা শেষ হওয়ার আগেই সাগর দৌড়ে এসে হাতের মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে আমার মুখে পুরে দিল। বুঝতে বাকি নেই সাগর পাশ করেছে, তবে তার চেয়ে খুশির খবর সাগর চাকরি পেয়েছে। ওর ভালো রেজাল্ট দেখে কোন এক কোম্পানি নিজ থেকে ওকে চাকরির অফার দিয়েছে, সাথে সামনে পড়াশোনা করারও সুযোগ দিবে। সাগর আমার হাত ধরে বলল, ভাবিমা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছ, এবার তোমার দায়িত্ব আমাকে নিতে দাও। আমি তোমাকে কোনো কষ্ট করতে দিব না। কি ব্যাপার, সব মিষ্টি কি ভাবিমার জন্যই? আমরাও তো তোমার মিষ্টি খাওয়ার অপেক্ষায় আছি। সৌরভ ভাইয়া আসুন, আমি তো আগে জানতাম তুমি ভালো করবে, শুধু শুধু তোমার ভাবিমা চিন্তা করছিল। সৌরভ ভাইয়া, ভাবিমাও জানতো ভাইয়া ভালো করবে, তারপরেও চিন্তা করে সব সময়ের মতো। কথায় আছে বিপদে প্রকৃত বন্ধুর পরিচয়, সেই প্রকৃত বন্ধু হয়ে আমার কঠিন বিপদে পাশে থেকেছে সীমা। অথচ কলেজে তেমন বন্ধু ছিল না আমাদের, তারপরেও মেয়েটা সব সময় আমার বিপদে পাশে থেকেছে, আমাকে সাহস দিয়েছে। সেখানেই আমার ফ্রেন্ডরা, যাদের ছাড়া চলতোই না, তারা রাস্তায় আমাকে দেখলে অদেখা করে চলে গেছে। হয়তো স্বামী ত্যাগ করেছে এমন বান্ধবীর পরিচয় দিতে তারা লজ্জা পেত। সীমা প্রায় এই বাড়িতে আসতো, মাঝে মাঝে ওর ভাই সৌরভও। সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সৌরভ এসে আমাকে সোজা বিয়ের করার প্রস্তাব দিয়ে বলল। সীমাও ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমাকে রাজি করাতে লেগে গেল, কিন্তু আমার কাছে বিষয়টা ভালো লাগেনি। সৌরভের সাথে বাইরে দেখা করি, সৌরভ আর আমি সামনাসামনি বসে কি বলবো, কোথা থেকে বলবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু চুপ থাকলেও চলবে না। আপনি আমাকে কেন বিয়ে করতে চান? দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমি অভ্যস্ত নই, তাই সহজ ভাষায় বলছি আমি তোমাকে ভালোবাসি। আপনি সব জেনেও এসব বলছেন? সব জানি দেখে বলছি। তোমাকে এতদিন যতটুকু জেনেছি, আমার মনে তোমার প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে, আর এটা ভালো লাগা নয়, তা আমি বুঝতে পেরেছি। একটা দুর্বলতা আমারও আছে, যা আপনি জানেন না। আমি কখনো মা হতে পারবো না, মা হওয়ার ক্ষমতা আমার নেই। একটা নারীকে ভালোবাসার জন্য শুধু কি তার মা হওয়ার ক্ষমতাটাই যথেষ্ট? কিন্তু বংশ রক্ষার জন্য শুধু একজন সন্তান দানকারী নারী যথেষ্ট। যেসব আমি জানি না, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুতে তোমার পাশে থাকতে চাই। রাখবে আমায় তোমার পাশে? আমার পক্ষে বিয়ে করে সংসার করা সম্ভব না, আমার এখনো অনেক দায়িত্ব বাকি। তোমার সব দায়িত্ব আমি নিতে চাই। সাগর সীমানাকে আমি তোমার থেকে দূর করব না, ওদের প্রতি তোমার যা যা দায়িত্ব তা সব আমি পালন করব। তা হয় না। মানুষের কিছু কিছু সুখ দুঃখ বা দায়িত্ব আছে, যার ভাগ সে কাউকে দিতে চায় না। সাগর সীমানার দায়িত্ব আমি কাউকে দিতে চাই না। যখন সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন একটা মানুষ আমাকে, তার মমতার ছায়ায় আমাকে আশ্রয় দিয়েছে। তার নারী ছাড়া ধনদের কোনো অযত্ন আমি বেঁচে থাকতে হতে দেব না। আমি ওদের নিজের সন্তানের মতো ভালোবাসি, আর আমার সন্তানের দায়িত্ব নেওয়ার অধিকার আমি কাউকে দিব না। কিন্তু আমাকে অপেক্ষা করার অধিকার দাও। যতদিন তোমার সন্তানদের প্রতি তোমার দায়িত্ব শেষ না হয়, ততদিন তোমার অপেক্ষায় অধিকারটুকু আমায় দাও। কি পাগলামি করছেন? কেন নিজের জীবনটা এভাবে নষ্ট করবেন আমার জন্য? আমার জন্য অপেক্ষা করবেন না। আমার দায়িত্ব একদিন বা এক বছরের না, জানি, কিন্তু আমার জীবন শেষ হওয়ার আগে তো শেষ হতে পারে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার অপেক্ষা করব। এবার বলো, দিবে সে অধিকার? সেদিন সৌরভের বাড়িয়ে দেওয়া হাতটা ধরার সাহস আমার হয়নি। তারপরেও এতগুলো বছরে মানুষটা ছায়ার মতো আমার পাশে থেকেছে, যে কোনো বিপদে কোনো না কোনো উপায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজও তার চোখে সে প্রথম দিনের মতো ভালোবাসা ফুটে ওঠে। এত বছরে আমার প্রতি ভালোবাসা একটুও কমেনি, কিন্তু আমি তাকে ভালোবাসি কিনা জানি না। কখনো তাকে নিয়ে সেভাবে মনে কোনো কল্পনার বাসা বাঁধতেই দিইনি। মনে সবসময় একটাই কথা চলেছে, কি করে সাগর সীমানাকে মানুষ করব। তবে মানুষটার প্রতি আমার মনে একটা অনুভূতি খুব কাজ করে, সেটা হলো বিশ্বাস। জানি না কেন মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কিন্তু কথায় আছে, যেখানে বেশি বিশ্বাস থাকে সেখানেই তার ভাঙার ভয়টাও বেশি থাকে। সৌরভ আজও আমার উত্তরের অপেক্ষায় আছে। তার চোখ দুটো আমাকে রোজ প্রশ্ন করে কবে তার জীবনে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করব। কিন্তু সেদিনের মতো আজও আমি কোনো উত্তর দিতে পারি না। জানি না কখনো পারবো কিনা। জীবনে অনেক চড়াই উচ্চাই পার করেছে, কিন্তু আজ মনে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আজ বাড়িতে বিয়ে, সকাল থেকে তারই প্রস্তুতি চলছে। তেমন কেউ না থাকায় নিজেকেই সবটা সামলাতে হচ্ছে। তারপরেও মনে একটা শান্তি কাজ করছে। আজ আমার সাগরের বিয়ে, তাও সেই মেয়ের সাথে যাকে ও ভালোবাসে। একদিন হঠাৎ সাগর সীমানা দুজন এসে আমার সামনে বসে আমার হাত ধরে আমায় বলল, ভাবিমা, তুমি নিজের সব সুখ বিসর্জন দিয়ে আমাদের মানুষ করেছ। আমরা এখন তোমাকে সুখী দেখতে চাই। তুমি আমাকে সেই যোগ্য করেছ ভাবিমা, যে আমি এই সংসারের হাল ধরতে পারবো। এবার তুমি শুধু আরাম করবে, কোনো কাজ করতে হবে না তোমাকে। ঠিক আছে, একবার এই সংসার সামলানোর মতো কেউ চলে আসুক, আর সীমানার মেডিকেলের পড়া শেষ হোক, তখন তোরা বললেও আমি কোনো কাজ করব না। ভাবিমা,
আমার পড়া তো চাইলেও সময়ের আগে শেষ করা যাবে না, কিন্তু সংসার সামলানোর মানুষ চাইলে এখনই আনতে পারো, ঠিক না ভাইয়া? বলবো লিজাপুর কথা? তুই বেশি কথা শিখেছিস, মারবো এক থাপ্পড়। ভাবিমা দেখো না, আমি সত্যি কথা বলেছি, ও আমাকে মারছে। তুই চুপ করবি? এবার কিন্তু সত্যি তুই মার খাবি। তোরা কি বাচ্চাদের মতো মারামারি শুরু করেছিস? থাম তো। সাগর লিজাকে ভাবিমা আমার সাথে পড়তো, শুধু পড়তো না ভাবিমা, ওরা প্রেম করত। সীমানা তুই যা তো, সাগরের সাথে আমার কথা আছে। সীমানা রুম থেকে বেরিয়ে গেলে সাগরের সাথে কথা বলে জানতে পারলাম ও লিজা নামের কাউকে ভালোবাসে, কিন্তু লিজার বাবা ওদের সম্পর্ক মানবে না ভেবে সাগর লিজার কাছ থেকে দূরে সরে গেছে। কিন্তু মেয়েটা সত্যি ওকে খুব ভালোবাসে, আর সাগরও ওকে ভালোবাসে, কিন্তু আমাদের জীবনে অশান্তি না বাড়াতে চুপচাপ নিজের ভালোবাসা ত্যাগ করে সরে এসেছে। সীমানা সব জানতো, কিন্তু সাগর এসব আমাকে শোনাতে বারণ করায় সীমানা কিছুই বলেনি। সাগরকে কিছু না বলে সীমানার কাছ থেকে লিজার বাবার ঠিকানা নিয়ে দেখা করতে গেলাম। প্রথমে উনি মানতে চায়নি, একমাত্র মেয়েকে এমন মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিতে তিনি রাজি নন। অনেক বোঝানোর পর মেয়ের ভালোবাসার খাতিরে ভদ্রলোক রাজি হলেন। সন্ধ্যার পর বরযাত্রী বেরিয়ে গেছে বউ আনতে। আমি নতুন বউ বরণ করার সব প্রস্তুতি শেষ করে বাইরে আসতেই শব্দ পেলাম ওদের আসার। নতুন বউকে বরণ করে ঘরে নিলাম। লিজা মেয়েটা খুবই ভালো, যেমন দেখতে সুন্দরী তেমন ভালো ওর ব্যবহার। এত বড় লোকের মেয়ে হয়েও আমাদের পরিবেশে নিজেকে খুব সহজে মানিয়ে নিয়েছে। সাগর সীমানার মতো লিজাও ভাবিমা বলে ডাকে আমাকে। সাগর লিজা দুজনেই চাকরি করে সকালে বেরিয়ে যায়, আসতে আসতে সন্ধ্যা। সীমানা বিকেলের আগে ফেরে না। সারা বাড়িতে আমি একাই থাকি। সাগর জেদ করে আমার সব টিউশনই বাদ দিয়েছে। সময় কাটাতে ঘরের টুকটাক করেই দিন পার করি। সেদিন মোড়ের মার্কেটের সামনে নীনা আন্টির সাথে দেখা। আন্টি প্রথম দেখে আমাকে চিনতে পারল। সাগর যখন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তখন ওর দিকে নজর দিতে গিয়ে কয়েকটা টিউশনই বাদ দিয়েছিলাম। তখন আমাদের উপরতলার 3টা রুম ভাড়া দিয়েছিলাম নীনা আন্টির কাছে। নীনা আন্টি খুব মিশুক মানুষ, কখনো মনে হয়নি উনি ভাড়াটিয়া, মনে হয়েছে নিজেদের পরিবারের একজন। ওনার মেয়ে সীমানার সাথে খেলতো। আঙ্কেলের বদলি হওয়ায় ওনারা চলে গিয়েছিল। আন্টিকে এতদিন পর দেখে খুব ভালো লাগলো। বলেছি বাসায় আসতে, কিন্তু সময় স্বল্পতার কারণে আসতে পারেননি। একমাত্র শুক্রবারটায় আমার বাড়িটা ভরা থাকে, সবাই বাসায় থাকে। সারা সপ্তাহের ক্লান্তি ছেলে মেয়ে 3টা একদিনে দূর করে। লিজা সকাল হতে রান্নাঘরে আমার সাথে নতুন রান্না শিখতে ব্যস্ত হয়ে পড়ে, আর সাগর সীমানা সে ছোটবেলার মতো এটা ওটা নিয়ে লেগে থাকে। আজ এত বেলা হয়ে গেছে কিন্তু লিজা নিচে নামলো না। সাগর বলল ঘুমাচ্ছে। এতদিনে একদিনও মেয়েটা এত বেলা ঘুমায়নি। শরীর খারাপ না তো? কফি নিয়ে রুমে গিয়ে লিজাকে ডাকলাম। বলল তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে, হয়তো কাজের চাপ বেশি হয়ে গেছে। কিন্তু দুপুরের খাবার খেতে বসে খাওয়া রেখে দৌড়ে গিয়ে বমি করায় একটু চিন্তা হতে লাগলো। বিকেলে ডাক্তারের কাছে পাঠালাম সাগরকে দিয়ে। খুব চিন্তা হচ্ছে। এমন হাসি খুশি মেয়েটার মুখটা কেমন মলিন হয়ে গেছে। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যার দিকে সাগর লিজাকে নিয়ে বাসায় আসলো। ডাক্তার কি বলেছে জিজ্ঞেস করতে দুজন দুজনের মুখ চাওয়াচাই করছে, কেউ কিচ্ছু বলছে না। ওদের চুপ থাকা আমার চিন্তাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সাগর কিছু না বলে হাতের ফাইলটা আমার দিকে এগিয়ে দিল। আমি খেয়াল করলাম আমার হাত কাঁপছে। এত কিছুর পর আর কোনো আপনজনের কোনো ক্ষতি সহ্য করার ধৈর্য আমার নেই। সীমানা ফাইলটা আমার হাত থেকে নিয়ে একটা চিৎকার করে আমায় জড়িয়ে ধরে বলল, ভাবিমা আমি ফুপু হতে চলেছি, লিজা আপু মা হতে চলেছে। দুঃখের অশ্রু অনেক ঝরেছে আমার 2 চোখ দিয়ে, কিন্তু এই প্রথম আনন্দ অশ্রু ঝরল। লিজা সাগর দুজনেই লজ্জায় লাল হয়ে আছে। লিজার কাছে যেতেই লিজা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। ক্লান্তি, বমিভাব, মাথা ঘোরা প্রেগন্যান্সির লক্ষণ, কিন্তু নিজের সাথে এমন কিছু না ঘটায় বুঝতে পারিনি এমন কিছু হতে পারে। এর মধ্যে কয়েকদিন নীনা আন্টি এসেছে। সাগর সীমানাকে দেখে উনি বেশ খুশি হয়েছেন। আমাদের সবটা উনি জানেন। লিজা এখন মাতৃত্বকালীন ছুটিতে আছে, ও চাকরি ছাড়তে চায় না, তাই আমি বা সাগর কেউই ওকে জোর করিনি। লিজা প্রায় সময় আমার হাত নিয়ে ওর পেটে ধরে যখন বাচ্চার মুভমেন্ট অনুভব করি, মনের মাঝে লুকিয়ে থাকা মাতৃত্ব নতুন করে জেগে ওঠে। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছি সুস্থভাবে সাগর লিজার বাচ্চাটার আগমনের। একদিন হঠাৎ নীনা আন্টি এসে তার ছেলের জন্য সীমানাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিল। সাগর সৌরভও সেখানে ছিল। নীনা আন্টি সবার সামনে বলল, আমি জানি মনিরা তুমি সীমানাকে নিয়ে কি স্বপ্ন দেখছ। আমি কথা দিচ্ছি তোমার স্বপ্ন পূরণ হবে। আমার ছেলে নিজে একজন ডাক্তার, সে তার বইয়ের পড়াশোনা নিয়ে কখনো বাধা দিবে না। সীমানাকে আমি ছোট থেকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছি, আর তোমাকে যতটুকু চিনেছি তোমার দেওয়া শিক্ষা কখনো ভুল হতে পারে না। তোমাদের কোনো আপত্তি না থাকলে আমি সোজা বিয়ে পড়িয়ে নিয়ে যেতে চাই সীমানাকে। নীনা আন্টির ছেলে আমাদের বাড়িতে থাকতো না, বাইরে থেকে পড়াশোনা করত। এর আগে আমি ওকে দেখিনি। সীমানার মতামত জানতে চাইলে ও বলল,
আমি ওর জন্য যা সিদ্ধান্ত নিব ওতেই ও রাজি। নীনা আন্টির ছেলে আকাশ মায়ের পছন্দকে নিজের পছন্দ বলে তার মতামত জানিয়েছে। সে রাতেই আকাশ আর সীমানার বিয়ের কাজ সম্পন্ন করা হলো, কিন্তু সামনে সীমানার ইয়ার ফাইনাল পরীক্ষা থাকায় ওনারা সীমানাকে এই বাড়িতে রেখে গেল। সীমানার বিয়ের সপ্তাহখানেক পর লিজার ছেলে হয়েছে। একসাথে এত খুশি আমার জীবনে আসবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আজ মা থাকলে তার ছেলে মেয়ের সুখ দেখে মনের কষ্ট কিছুটা হলেও ভুলে যেতেন। সীমানার পরীক্ষার পর ঘরোয়াভাবে ছোট অনুষ্ঠান করে সীমানাকে নীনা আন্টি তার বাড়িতে নিয়ে গেল। বিদায়ের সময় মেয়েটা খুব কেঁদেছে। একটা মেয়েকে বিদায় দিতে কতটা কষ্ট হয় একজন মায়ের তা সেদিন বুঝতে পেরেছিলেন। সারা রাত আমার ঘুম হয়নি, কেমন খালি খালি লেগেছে ঘরটা। লিজা এখন পুরোপুরি সুস্থ। ছেলের বয়স 3 মাস। সুখের সময় কিভাবে কেটে যায় তা আমরা বুঝতে পারি না। ঘুমের ঘরে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়িতে ঠিক 12টা বাজে। এত রাতে কে? লিজা হবে হয়তো। প্রায়ই মেহমেদ না ঘুমালে লিজা আমার কাছে দিয়ে যায় ওকে। উঠে দরজা খুলে দেখি কেউ নেই, আর সারা বাড়ি অন্ধকার হয়ে আছে। আস্তে আস্তে সামনে যেতেই হঠাৎ লাইট জ্বলে গেল, আর সামনে দাঁড়িয়ে থাকা সীমানা, আকাশ, সাগর, লিজা হ্যাপি বার্থডে উইশ করছে। আজ আমার জন্মদিন। মা যাওয়ার পর থেকে এই দিনটা কখনো মনে রাখেনি। সারা উঠান ফুলে সাজানো, সামনে একটা কেক রাখা, নিচে অনেকগুলো বেলুন আর ফুলের পাপড়ি পড়ে আছে। ছেলেমেয়েগুলো কখন করলো এসব? সবার সাথে মেহমেদও জেগে। লিজা মেহমেদের হাত দিয়ে আমাকে ফুল দিয়ে কেক কাটতে নিয়ে গেল। কেক কাটা শেষ হলে সাগর আমার কোলে মেহমেদকে দিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল, আর ওরা সবাই আমার সামনে নিচে বসে পড়ল। আমি কিছু বলার আগে সাগর বলে উঠল, ভাবিমা, আজ তোমার জন্মদিন, তোমাকে কিছু দেওয়ার সাধ্য আমাদের নেই। তুমি আমাদের জন্য যা করেছ তার হিসেব সারা জীবন করলেও শেষ হবে না। ভাবিমা, আমরা তোমাকে কিছু দিতে পারবো না। আজ আমরা তোমার কাছে কিছু চাই। কি হয়েছে? তোরা সবাই আমাকে এভাবে কি চাস বলতো? তোদের ছাড়া আমার আর কি আছে? মনিরা বলল, ভাবিমা, আমরা যে যার জীবনে এগিয়ে গেছি, আমরা চাই এবার তুমি তোমার জীবনে এগিয়ে যাও। অনেক দুঃখ সহ্য করেছো তুমি জীবনে, আর না, এবার তোমার সুখের জীবনে পা বাড়াও। হ্যাঁ ভাবিমা, এবার তুমি তোমার নিজের জন্য বাঁচো, নিজের জীবনের সুখটুকু 2 হাত ভরে কুড়িয়ে নাও, আর সুখের জীবন থেকে মুখ ফিরিয়ে রেখো না। আচ্ছা, তোদের কেন মনে হয় আমি সুখে নেই? আমার চেয়ে সুখী আর কে আছে বলতো? আমরা যতই তোর সাথে থাকি, তোর জীবনে সেই মানুষটার জায়গা কখনোই পূরণ করতে পারবো না, যে মানুষটা তোর মনের খবর রাখবে, তোর সব অনুভূতিগুলো না বলেও বুঝতে পারবে, যে তোর হাত কখনোই ছাড়বে না। একটা কথা মনে রাখবি মনিরা, আত্মীয় সবাই হতে পারে, কিন্তু মনের আত্মীয় সবাই হতে পারে না। আমরা তোর আত্মীয়, তোর মনের মানুষ না। সেই তোর মনের মানুষ, যে তোর একটা উত্তরের আশায় আজও অপেক্ষায় আছে। আমার ভাইটাকে আর কষ্ট দিস না, সীমা বলল। সীমা, ওরা ছোট মানুষ, কিন্তু তুই সব জেনে ওনার পাগলামিতে ওনাকে সাপোর্ট করছিস? হ্যাঁ করছি। প্রথম আমারও ভাইয়ার এসব পাগলামি মনে হয়েছে, কিন্তু সময়ের সাথে বুঝতে পেরেছি এটা ভাইয়ার পাগলামি না, তোর প্রতি ওর ভালোবাসা। আর বিশ্বাস কর, মন থেকে বলছি, তোর চেয়ে ভালো ভাবি আমি সারা জীবন খুঁজলেও পাবো না। আমার ভাইটার মনে শুধু তুই আছিস। তোর মনে কি সেটা তুই তাকে জানিয়ে দিস। কাল আমি ওকে পাঠাবো তোর কাছে। হয় আমার ভাইটার হাত ধরে তার জীবনে একবারে চলে আসিস, নয়তো ওকে চিরদিনের জন্য তোর মনের বাঁধন থেকে মুক্ত করে দিস। সে রাতে আর ঘুম হলো না। সারাটা রাত ভেবেছি, যে মানুষটা এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করে কাটিয়ে দিল, তাকে কি করে ফিরিয়ে দিই। কিন্তু আমি যে অভাগী, সুখ যে আমার জীবনে সয় না। যদি নিজের ভাগ্যের সাথে মানুষটাকে জড়িয়ে তার বড় কোনো ক্ষতি করে ফেলি, যদি তার মনের মতো সাথী হয়ে উঠতে না পারি, মানুষটাকে সুখ দিতে যেয়ে যদি তার দুঃখের কারণ হয়ে যায়, তখন কি করব আমি? নতুন করে জীবনযুদ্ধে নামার শক্তি যে আমার নেই। মাথা কোনো কাজ করছে না, চিন্তা করার শক্তি যেন ক্রমশ লোপ পাচ্ছে। এত কিছুর মাঝেও মনের কোনো না কোনো এক কোণে মানুষটার প্রতি দুর্বলতা বারবার জেগে উঠছে। মনের কাছে চিন্তাগুলো বারবার হেরে যাচ্ছে। সারা রাত ঘুম হয়নি। ভোরে ছাদে পায়চারি করছিলাম। আজকের ভোরটা যেন অন্যরকম লাগছে। ঠান্ডা বাতাস, সাথে সীমানার গোলাপ গাছের ফুটন্ত ফুলের মিষ্টি ঘ্রাণ পরিবেশটাকে আরও সুন্দর করে দিচ্ছে। কলিং বেলের শব্দে বুকটা কেঁপে উঠল। সিঁড়ি বেয়ে নামছি, এদিকে মনের মধ্যে ঝড় চলছে। আরও কয়েকবার বেল বাজলে গেট খুলে সামনে তাকিয়ে আমার পা যেন সেখানেই জমে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে, মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। এতটা সময় ধরে চলতে থাকা মনের ঝড়টা কোথায় যেন উধাও হয়ে গেল। আমার সামনে সেই মানুষটা দাঁড়িয়ে, যে রাতের আধারে সব বন্ধন ছিন্ন করে নিজের সুখের জন্য সব ত্যাগ করে পা বাড়িয়েছিল নিজের স্বপ্ন পূরণের পথে। হ্যাঁ, আমার সামনে নীল দাঁড়িয়ে। এখন এই বাড়িতে আছো? কথাটা শুনে চমকে উঠলাম। এত বছর পর লোকটা ফিরেছে, কেমন আছি সেটাও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। আমার উত্তরের অপেক্ষা না করে সোজা ভেতরে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। বেলের শব্দ শুনে কতক্ষণে সবাই বাইরে বেরিয়ে এসেছে। হয়তো সৌরভকে আশা করেছে। নীল আকাশকে জড়িয়ে ধরে বলল, তুই সাগর তাই না?
কত বড় হয়ে গেছিস। সীমানা দাদাভাই বলে সামনে আসতে নিলে সাগর বাধা দিল। সীমানার মুখে দাদাভাই ডাক্তার শুনে লিজা বিস্ময় নিয়ে সাগরের দিকে চেয়ে আছে। রুম থেকে বেরিয়ে আসার সময়ের হাসিটা সাগরের ঠোঁটে এখন নেই। নীলকে হঠাৎ সামনে দেখে সাগর সেখানেই থেমে গেল। আকাশ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি ভুল করছেন। আমি আকাশ, সাগর নই। আপনি কে? আমি নীল। কিন্তু তুমি সাগর না হলে এখানে কি করছো? এই বাড়ি তো আমাদের। আমি সীমানার হাজব্যান্ড। আকাশ সীমার দিকে তাকিয়ে বলল। নীল আকাশকে পাশ কাটিয়ে সীমানার কাছে গেল। সীমানা, তোর বিয়ে হয়ে গেছে? সাগর কোথায়? সীমানা সাগরের দিকে একবার তাকালো। সাগর এখনও সেভাবেই দাঁড়িয়ে। নীল এবার সাগরের কাছে গিয়ে নানান কথা বলছে, কিন্তু সাগর কোনো উত্তর দিচ্ছে না। সবাইকে দেখছি, মাকে দেখছি না। মা কোথায়? কিরে, কথা বলছিস না কেন? মা কোথায়? নিশ্চয়ই আমার উপর রেগে আছে। মা এখন আর কারো উপর রাগ করে না। আপনার উপর তো কখনোই না। তুই একদম ঠিক বলেছিস সাগর। মা আমার উপর রাগ করে থাকতেই পারে না। সেটাই। আপনার ওপর রাগ করে থাকতে পারেনি বলেই চলে গেছে চিরদিনের জন্য। চলে গেছে মানে? কোথায় গেছে? কবে আসবে? মা যেখানে গেছে সেখান থেকে কোনোদিন ফিরে আসতে পারবে না। মা চলে গেছে না ফেরার দেশে। কি বলছিস এসব? কি করে হলো এসব? কি হয়েছিল মায়ের? হয়তো বেঁচে থাকার ইচ্ছাটা মরে গিয়েছিল। ভাবি মা, আমার অফিসে জরুরি কাজ আছে, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। নীল কিছু বলার আগে সাগর সেখান থেকে চলে গেল। সাথে লিজাও। আকাশ সীমানাকে নিয়ে উপরে চলে গেল। নীল মায়ের রুমে ঢুকলো। আমি রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে আছি। কোনো কাজে আমার হাত চলছে না। মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক করছে, সব শেষ হয়ে যাওয়ার পর কেন ফিরে এসেছে নীল? উনি কি নতুন করে কিছু করতে এসেছে, নাকি এতদিনে আমি যা করেছি তা আরও একবার ভাঙতে? ভাবতে ভাবতে হঠাৎ অসাবধানতায় চুলার গরম পাতিলে হাতে ছ্যাঁকা লেগেছে। খুব জ্বলছে। হাতের দিকে তাকানোর আগেই লিজা এসে আমার হাত ধরে টেনে নিয়ে তাড়াতাড়ি পানির কলের নিচে ধরল। ভাবিমা, কি করছো? একটু দেখে কাজ করবে তো নাকি? দেখো তো কতটা জায়গা পড়ে গেছে। যার কপালে পোড়া তার এটুকু পোড়ায় কিচ্ছু হবে না। তুই যা সাগরকে নাস্তা দিয়ে আয়, নয়তো না খেয়ে বেরিয়ে পড়বে। নাস্তা নিয়ে টেবিলে আসতে দেখি নীল চেয়ারে বসা। আমি টেবিলের ওপর পরোটার প্লেটটা রাখতে নীল বলল, প্লেটটা এদিকে দাও, খুব ক্ষুধা পেয়েছে। ল্যান্ড করেছে সেই কখন, সব ফর্মালিটি পূরণ করতে করতে দেরি হয়ে গেল। এখানেই এমন বুঝেছ? বিদেশে কিন্তু এমনটা হয় না, সব কাজ খুব ফাস্ট। নীল খাচ্ছে আর তার প্রবাস জীবনের গল্প শোনাচ্ছে। মানুষটা এত স্বাভাবিক আচরণ কি করে করছে সেটাই মাথায় ঢুকছে না। এমনভাবে বিহেভ করছে যেন কিছুই হয়নি। আসলে কি তার কাছে এসব কোনো বিষয় না, নাকি তার মনে কোনো অনুভূতি অবশিষ্ট নেই আর? তার আশাতে আমাদের এতগুলো মানুষের জীবনে যে ঝড় উঠেছে, নাকি তার চোখে পড়ছে না? সাগর রেডি হয়ে বেরিয়ে নীলকে টেবিলে দেখে নাস্তা না করে বেরিয়ে যেতে নিলে ডেকে খেয়ে যেতে বললে দেরি হচ্ছে বলে বেরিয়ে গেল। আজ প্রথম ছেলেটা খালি মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীল খাওয়া শেষে সেখানেই বসে ফোন টিপছে। তার জন্য এতগুলো মানুষ খাবার খেতে আসছে না, সেদিকে তার কোনো চিন্তা নেই। আকাশ সীমানাকে নিয়ে বেরিয়ে পড়লে তাড়াতাড়ি ওদের খাবারটা বক্সে করে সাথে দিয়ে এসেছি, গাড়িতে খেয়ে নেবে বলে। লিজা ওর রুমে। লিজাকে নাস্তা ওর রুমে দিয়ে মেহমেদকে নিয়ে নিজের ঘরে গিয়ে বসে আছি। মেহমেদ বিছানায় বসে খেলছে, আমি পাশেই বসে আছি। হঠাৎ মুখের সামনে খাবার দেখে সামনে তাকালাম। আপনি এখানে কখন এলেন? যখন তুমি ভাবনার রাজ্যে হারিয়ে গিয়েছিলে। এখানে কেন এসেছেন? তোমাকে ভাবনার রাজ্য থেকে বাইরে আনতে। সবার খাওয়ার চিন্তা আছে, সবার খেয়াল রেখেছ, কিন্তু নিজের প্রতি এত অবহেলা কেন? নাও, খেয়ে নাও। যার জন্য না খেয়ে বসে আছো সে কি তোমার খবর জীবনে নেবে? আমি ওনার জন্য না খেয়ে থাকিনি। উনি থাকায় না থাকায় আমার কিচ্ছু আসে যায় না। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার সাথে যে সম্পর্ক ছিল তা উনি নিজে ভেঙে চলে গিয়েছিলেন। ওনার জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। মুখে যা বলছো মনকে কেন সেটা বোঝাচ্ছ না? কেন এমন একজন মানুষের জন্য মন খারাপ করছো যে তোমার মনের খবর নেওয়ার প্রয়োজন বোধ করে না? কেন এত সহজে দুর্বল হয়ে পড়ছো? সারা জীবন যেভাবে শক্ত থেকে সব পরিস্থিতি মোকাবেলা করেছ, তেমন শক্ত হয়ে এই পরিস্থিতির মোকাবেলা করো। আর কত পরীক্ষা দিতে হবে আমাকে? আমি যে আর পারছি না। আমি খুব ক্লান্ত। আমি নতুন করে কাউকে হারাতে চাই না। আমার সাজানো সংসারটাতে আবারও ভাঙন নেমে এসেছে। আমার ছেলে মেয়েগুলো সেই ছোট বয়স থেকে অনেক কষ্ট সহ্য করেছে। এতদিনে ওদের জীবনে সুখ এসেছে, আবার নতুন করে কোনো কষ্ট ওরা সহ্য করতে পারবে না। সব ঠিক হয়ে যাবে, তুমি এত ভেঙে পড়ো না। আচ্ছা, একটা কথা, তোমার যদি আমার শার্ট ধুয়ে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে নর্মাল পানি দিয়ে ধুয়ে দিও, এভাবে চোখের পানি দিও না। সৌরভের কথায় হুঁশ হলো। আমি এতক্ষণ তাকে জড়িয়েছিলাম। নিজেকে সামলে কয়েক পা পেছনে যেতেই সৌরভ আমার হাত ধরে বিছানায় বসিয়ে ও হাঁটু গেড়ে আমার সামনে বসলো। এত বছরে এমনটা আগে হয়নি। লজ্জা না সংকোচ জানি না, তবে সৌরভের দিকে তাকাতে পারছিলাম না। আমার মন অন্যদিকে ঘোরানোর জন্য ও কথাটা বলেছে তা বুঝতে পারছি। মনিরা, যা হয়েছে বা হতে যাচ্ছে তাতে তোমার কোনো দোষ নেই। নিজেকে দোষারোপ করা বন্ধ করো। তোমার মন কি বলে সেটা শোনো। কে কি বলল বা ভাবলো তা নিয়ে চিন্তা করো না। নীল অনুতপ্ত হয়ে বা তার ভুল শোধরাতে এসেছে বলে
আমার মনে হয় না। ও কেন ফিরে এসেছে তা আমি ঠিক বের করব। আর একটা কথা সবসময় মনে রাখবে, আমি সবসময় তোমার পাশে আছি। তোমার বা তোমার সাথে জড়িত কারো কোনো ক্ষতি আমি হতে দেব না। কাল রাতে সীমা যা বলেছে তার জন্য আমি সরি। ভুল কিছু তো বলেনি। সব কিছুরই একটা সীমা থাকে। আর কতকাল আপনি অপেক্ষা করবেন? এখনও সময় আছে। আমার সাথে নিজের জীবনটা জড়াবেন না। আমার জীবনের সাথে যে জড়িয়েছে শুধু কষ্টই পেয়েছে। আপনাকেও কষ্ট ছাড়া কিছু দিতে পারবো না আমি। প্লিজ সরে যান আমার জীবন থেকে। সরে যাওয়ার জন্য তো তোমাকে ভালোবাসিনি। তোমার কাছ থেকে দূরে থেকে কষ্ট পাওয়ার চেয়ে বরং তোমার পাশে থেকে কষ্ট পাই। তুমি আমার জীবনে থাকলে আমি সারা জীবন কষ্ট পেতে রাজি। আর যেখানে অপেক্ষার কথা, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার অপেক্ষা করব। আর এর অধিকার আমি চাইব না। কেন বুঝতে পারছেন না? আমি সব বুঝতে পারছি। তুমি শুধু একবার আমায় বোঝো। তোমার চোখে আমি আর পানি দেখতে চাই না। একদম কাঁদবে না। দেখো, আমাদের বোরিং কথাবার্তা শুনে মেহমেদের ক্ষুধে লেগে গেছে, তাই বেচারা নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। আমি সে কখন থেকে বলছি তুমি খাচ্ছ না, এবার তো খাও প্লিজ। সৌরভ মেহমেদের হাত দিয়ে আমার মুখে খাবার ধরল। আমি মেহমেদের হাত থেকে খাবার মুখে নিতেই মেহমেদ কান্না শুরু করলো। সৌরভ আমার দিকে তাকালো। ওর করুণ মুখটা দেখে আমি না হেসে পারলাম না। মেহমেদ সামনে যা পায় তাই মুখে দেয়। হাত থেকে কিছু নিয়ে নিলে কান্না শুরু করে। মাঝে মাঝে মনে হয় এই মানুষটার কাছে কোনো জাদুর কাঠি আছে, যা ঘুরিয়ে মুহূর্তে সব ঠিক করে দেয়। সন্ধ্যার পর সাগর উঠোনের কোণে বসে ল্যাপটপে কাজ করছে। পাশে বসে মেহমেদ খেলছে। লিজা আমার সাথে রান্না করে। নীল এসে সাগরের পাশের চেয়ারে বসলো। তুই নাকি চাকরি করিস? এই যুগে চাকরির টাকা দিয়ে সংসার চলে? আমার মতে তোকে চাকরি বাদ দিয়ে কোনো ব্যবসা করা উচিত। একটা ছেলে আছে, তার ভবিষ্যতের কথা ভাববি না? আমার চাকরির টাকায় আমার সংসার ভালোই চলছে। টাকার পেছনে ছুটতে গিয়ে সম্পর্কগুলোকে নষ্ট করতে চায় না। আর আমার সন্তানকে আর কিছু দিতে না পারলেও এই শিক্ষাটা অবশ্যই দিব, যাতে সে নিজের স্বার্থের জন্য তার আপনজনদের ত্যাগ না করে। সাগর উঠে চলে যেতে নিলে নীল পেছন থেকে বলল, সাগর, তুই ছোটবেলায় আমাকে দাদাভাই বলে ডাকতি আর তুমি করে বলতি। ছোটবেলার সব কথা মনে থাকে না, আর কিছু কিছু স্মৃতি ভোলা যায় না। রাতে খাবার টেবিলে সাগরকে খাবার দিচ্ছে এমন সময় নীল এসে খেতে বসলো। সাগর চুপচাপ খাচ্ছে। সাগর, আমি ভাবছি আমি আর কাতার যাব না, এখানেই থাকবো। তুই কি বলিস? আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি কি বলবো সেটা তো বুঝলাম, কিন্তু এখানে কি করব সেটা বুঝতে পারছি না। তোর চাকরির টাকায় আমি কতদিন খাবো? তোকে বললাম একটা বিজনেস কর, কিন্তু তুই তো তা শুনলি না। লিজা! হঠাৎ সাগর সামনের খাবারের প্লেটটা ছুঁড়ে নিচে ফেলে দিয়ে চেঁচিয়ে লিজাকে ডাকলো। লিজা দৌড়ে বেরিয়ে এলো। কতবার বলেছি তরকারিতে লবণ কম দিতে? লবণ দিয়ে পুরো তেতো বানিয়ে রেখেছ। এই ছোট্ট একটা জিনিস খেয়াল রাখতে পারো না? সাগরের রাগের কারণটা আমি এবং লিজা দুজনেই বুঝতে পেরেছি। লিজা নিচ থেকে প্লেটের ভাঙা টুকরোগুলো তুলতে নিলে ওকে ইশারায় সাগরের কাছে যেতে বললাম। ছেলেটা রেগে আছে, ওকে সামলানোর প্রয়োজন। আমি নিচ থেকে কাচের ভাঙা টুকরোগুলো তুলে চলে আসতে নিলে নীল বলল, আরে সাগর, এমন করলো কেন? লবণ তো ঠিকই আছে, তেতো হয়নি তো। কিছু কিছু মানুষের আগমন আমাদের পুরো জীবনটাকে তেতো করে দেয়, তখন সবকিছু তেতো মনে হয়। আমি কিছুতেই বুঝি না এত অবুঝ মানুষ কি করে হয়। উনি সত্যিই বুঝতে পারছে না নাকি জেনে শুনে সব করছে? ভাবিমা, আয় বস। সাগর, আমি জানি তুই রেগে আছিস, তারপরেও বলবো এভাবে মাথা গরম করিস না। যতদিন না জানা যাচ্ছে ওনার ফিরে আসার কারণ, ততদিন একটু সহ্য কর। তুমি বুঝতে পারছো না ও কেন ফিরে এসেছে। ও নতুন করে আবার আমাদের জীবন নষ্ট করতে এসেছে। ওকে দেখলে আমরা মাথা ঠিক রাখতে পারি না। ওকে দেখলেই আমাদের জীবনের সব দুঃখ কষ্ট আমার চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে। ওই লোকটাকে আমি জীবনেও মাফ করব না। ওর কারণে আমরা আমাদের মাকে হারিয়েছি। ভাগ্যের জোরে তোমাকে পেয়েছি আমাদের জীবনে, নয়তো আমরা ভাই বোন কোনো স্রোতে কবেই ভেসে যেতাম। তোমার প্রতি যে অন্যায় করেছে ও, তার জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। আমার তোকে খুন করতে মন চায়। এসব ফালতু চিন্তা একদম মাথায় আনবি না। কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। সবকিছু আমাদের হাতে নেই। মনে কর এটাও আমাদের ভাগ্যে ছিল। এত কিছু সহ্য করেছিস, আর একটু সহ্য কর। ভাবিমা, তুমি কি করে এত কিছুর পরেও লোকটাকে মাফ করে দিলে? কে বলেছে আমি ওনাকে মাফ করে দিয়েছি? সবকিছুর জন্য মাফ করতে পারলেও মায়ের কষ্টের জন্য কখনো মাফ করতে পারবো না। বাড়িতে আসলে মানুষ তো কুকুর বিড়ালকেও অভুক্ত রাখে না। উনি তো মানুষ। অনেক রাত হয়েছে, মেহমেদ ঘুমিয়ে গেছে, যা ওকে নিয়ে যা। ওপরের ঘরটাতে আগে থেকে দম আটকে আসতো, এখন এই বাড়িটাতেই কেমন যেন দম বন্ধ হয়ে আসে। একটা মানুষ চাইলেই কত সহজে তার আশেপাশের মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, তা নীলকে দেখার আগে বুঝিনি। হঠাৎ নিজের ইচ্ছায় সব ছেড়ে চলে গেল। তার সাথে জড়িত কয়েকটা মানুষের জীবন পুরো পাল্টে গেল। আজ আবার নিজ ইচ্ছায় ফিরে এসে আবারও মানুষগুলো জীবন পাল্টে দিচ্ছে। খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে সবকিছু। ছাদের মুক্ত বাতাসে দম বন্ধ ভাবটা কিছুটা কমতে শুরু করেছিল। এর মাঝে নীলের উপস্থিতি ভালো লাগাটাকে নিমিষেই গায়েব করে দিল। তার সাথে কথা বলার একটুও ইচ্ছা আমার হচ্ছে না। তাকে পাশ কাটিয়ে কিছুটা আসতেই পেছন থেকে আবারও নীল বলল, মনিরা, আমার ভুলগুলো ভুলে গিয়ে আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না?
যেভাবে সবার জীবন তুমি গুছিয়ে দিয়েছ, তেমনি আমার অগোছালো জীবনটাও গুছিয়ে দাও। আমাদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? পারো না আমায় ক্ষমা করতে? কোন সম্পর্কের কথা বলছেন? আপনার আর আমার মাঝে কোনো সম্পর্ক ছিল? যদি থাকতো তবে এত সহজে তা ভেঙে দিতে পারতেন না। সম্পর্ক কাচের মতো হয়, একবার ভেঙে গেলে তা যত নিখুঁতভাবে জোড়া লাগানো হোক না কেন, ভাঙনের দাগ থেকেই যায়। সেই দাগে সামান্য আঘাতেই তা আবারও ভেঙে যায়। আমি জানতাম তোমার উত্তর না হবে। জানতেনই যখন, তখন প্রশ্ন করলেন বা কেন? তোমার ভালোবাসার গভীরতা মাপতে। ভালোবাসার ওজন বা গভীরতা পরিমাপ করা যায় না, অনুভব করতে হয়। তোমার প্রেমিক জানে যে তুমি কখনো তাকে পিতা হওয়ার সুখ দিতে পারবে না। লোকটার কথায় আমার পা থেমে গেল। আমার উত্তরের অপেক্ষা না করে নীল আবারও বলতে লাগলো, বলছি বিয়েটি হওয়ার আগে জানিয়ে দেওয়া ভালো, পরে জানলে প্রবলেম হতে পারে। কি প্রবলেম হবে? আমাকে ছেড়ে চলে যাবে? আপনি তো বিয়ের আগেই জেনেছিলেন, তাহলে আপনি চলে গিয়েছিলেন কেন? সবাইকে নিজের মতো ভাবা বন্ধ করুন। আর হ্যাঁ, সৌরভ আমার প্রেমিক না, আমার হবু স্বামী। তার মানে বিয়েটা করছো? যাক, তোমার বিয়েটা খেয়েই কাতার ফিরবো ভাবছি। অনেকদিন বাংলাদেশের বিয়ে খাইনি। একটা বিষয় খেয়াল করেছো? যদিও বিয়েটা আমার সাথেই হয়েছিল, তাও আমি বাংলাদেশের শেষ তোমার বিয়ে খেয়েছিলাম। আর এত বছর পর আবার তোমার বিয়েই খাবো। আমি বোধহয় পৃথিবীর প্রথম পুরুষ যে নিজের এক্স ওয়াইফের বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড। এই লোকটার মাঝে আবেগ, অনুতাপ, প্রায়শ্চিত্ত কোনো কিছুই অনুভূতি নেই। একটা মানুষ কি করে এতটা নীচ হতে পারে? আপনি কতটা নীচ তা জানতাম, কিন্তু এতটা মনুষ্যত্বহীন তা জানতাম না। আপনার লজ্জা করে না এসব বলতে? এত কিছুর পরেও আপনার মনে কোনো অনুতাপ, কোনো আক্ষেপ, কোনো অনুশোচনা নেই? কি করে পারেন এতটা স্বার্থপর হতে? একটা কথা বলুন তো, দিন শেষে নিজের সাথে চোখ মেলাতে পারেন? ফোনের স্ক্রিনে সৌরভের নাম বারবার ফ্ল্যাশ হচ্ছে, ইচ্ছে করে ফোন ধরছি না। শত চেষ্টা করেও ওর কাছ থেকে কিছু লুকাতে পারি না। ও ঠিক জেনে নেবে আমার মনের অস্থিরতা। আজ সকাল থেকে নীলকে দেখা যাচ্ছে না। সাগর নাস্তা করে বেরিয়ে গেছে। লিজা মেহমেদকে নিয়ে ওর বাবার বাসায় গেছে। দুপুরের পর নীল আসলো। আমি বারান্দায় বসে কিছু করছিলাম। নীল উঠানের মাঝে দাঁড়িয়ে চারদিক ঘুরে ঘুরে কি যেন দেখছে। আমি তাকে দেখে অদেখা করে নিজের কাজ করছি। নীল আমার সামনে এসে দাঁড়ালো। জানো আজকের বাজারে এই বাড়িটার মূল্য কত? প্রায় কোটি টাকা। তোমরা কেন যে এরকম একটা আদিকালের বাড়িতে পড়ে আছো বুঝি না। এই ভাঙাচোরা বাড়িটা বিক্রি করে ভালো একটা জায়গায় বাড়ি করতে পারো তো। ভেবেছিলাম গত রাতের পর হয়তো লোকটার মাঝে একটু হলে অনুতাপ দেখা যাবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। কি ব্যাপার, কিছু বলছো না কেন? তুমি সাগরের সাথে কথা বলো। আমার কাছে খুব ভালো একটা ডিল আছে। আমি এই বাড়ি 1 কোটি টাকায় বিক্রি করিয়ে দিতে পারবো। আপনি ঠিক বলছেন, এই বাড়ির দাম কোটি টাকা, কিন্তু সেটা আপনার কাছে। কিন্তু আমার কাছে এই বাড়িটা অমূল্য। দুনিয়ার সব টাকার বিনিময়ে এই বাড়ি বিক্রি হবে না। একই রকম বাড়ি চাইলে এর চেয়ে ভালো কোনো জায়গাতেও তো বানাতে পারো। আপনার কি মনে হয় শুধু ইট পাথর দিয়ে দেওয়াল, মেঝে, ছাদ দাঁড় করিয়ে দিলে সেটা বাড়ি হয়ে যায়? একটা বাড়ি তখনই নিরাপদ, শান্তির আবাসস্থল হয় যখন সেখানে বসবাস করা মানুষগুলো মায়া, ভালোবাসা, ছোট ছোট দুষ্টু মিষ্টি স্মৃতি দিয়ে সেটাকে বসবাস করার যোগ্য বানায়। তার আগ পর্যন্ত কোনো ইট পাথর বাড়ি হয় না। দেখো, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তাহলে কি দিয়ে দুনিয়া চলে? ধোঁকা আর বেইমানি দিয়ে, নাকি স্বার্থপর হয়ে? আপনার মতো। আপনি নিজের ভালো ছাড়া আর কারো কথা চিন্তা করেন না, তাই না? এই বাড়ির প্রতিটা দেওয়াল, ছাদ, মেঝে এই বাড়ির মানুষগুলোর সাথে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী। এই বাড়ির প্রতিটা দেওয়াল এক মায়ের সন্তান জন্ম না দিয়েও নিজের সবটুকু মমতা দিয়ে কাউকে সন্তান স্নেহে বড় করে তোলার সাক্ষী। প্রতিটা ছাদ একটা মেয়ে যার জীবন আগে থেকেই অনেক কিছু কেড়ে নিয়েছে, তাকে সমাজের চোখে হাসির পাত্রী বানানোর সাক্ষী। প্রতিটা মেঝে শৈশবে পিতা হারা দুটো ছেলে মেয়ের সব হাসি, আনন্দ কেড়ে নেওয়ার সাক্ষী। যে সময় তাদের হেসে খেলে কাটানোর কথা ছিল, সেই সময়টায় তাদের কঠিন বাস্তবতার শিকার হতে হয়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী আপনি। নিজের স্বপ্ন পূরণ করতে চাওয়া কি অন্যায়? নিজের জীবনকে সুন্দর করে সাজাতে চাওয়া কি অপরাধ? নিজের স্বপ্ন পূরণ করা অন্যায় না, তবে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অন্যের স্বপ্ন ভাঙা অপরাধ। তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো। আমি কি এমন করেছি? আপনি কিছুই করেননি। আপনার জন্ম না দিয়েও মায়ের সব দায়িত্ব পালন করা, মায়ের সর্বস্ব ছিনিয়ে নিয়ে তাকে পথে বসিয়ে চলে গিয়েছিলেন। জীবনে যাকে কোনো পুরুষ স্পর্শ করেনি তার চরিত্রে প্রশ্ন তুলে পালিয়ে গিয়েছিলেন। বাবাহারা অবুঝ দুটো বাচ্চা যারা আপনার কাছ থেকে পিতার দায়িত্ব আশা করেছিল, তাদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফেলে দিয়ে রাতের আঁধারে নিজের স্বপ্ন পূরণ করতে পাড়ি দিয়েছিলেন। আপনি কিছুই করেননি। আমি কাকে কি বলছি? আপনার মাঝে তো কোনো আবেগ নেই। আপনি তো বাস্তববাদী মানুষ। আপনার মতো স্বার্থপর লোক শুধু নিজের কথা ভাবতে পারে, নিজের অতিরিক্ত তারা কারো কথা ভাবে না। তো মিস্টার বাস্তববাদী, আপনার স্বপ্ন পূরণ হয়েছে? চুপ করে আছেন কেন?
এত বছরে নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে, নিশ্চয়ই আপনার সফলতার চমক দেখাতে ফিরে এসেছেন, তাই না? আপনি কোনো সম্পর্ক ঠিক করতে বা আপনার ভুল সহ্যতে তো আসেননি। যদি আসতেন তবে আপনার চোখে অনুশোচনা থাকতো। এই বাড়ির দাম শুনে লোভে আপনার চোখ দুটো চকচক করতো না। আপনি নিজেকে খুব চালাক ভাবেন, তাই না? আপনি কেন ফিরে এসেছেন তা আপনি না বললে আমরা জানতে পারবো না, এটাই ভেবেছিলেন। আপনি ভুল ভাবছেন, আমি সব জানি। এত অবাক হওয়ার কিছু নেই। আপনি তো ডিল করতে খুব পছন্দ করেন, তাই না? কিন্তু আপনি হয়তো জানেন না, সুখের কোনো ডিল হয় না। আপনি আমাদের ধোঁকা দিয়ে এই বাড়ি নিয়ে নিলেও আমার ছেলে মেয়ের জীবন থেকে সুখ কেড়ে নিতে পারবেন না। আমি তা হতে দেব না। আমার বাচ্চাগুলো জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক ঝড় ঝাপটার পর ওদের জীবনে সুখ এসেছে, তা আমি কিছুতে নষ্ট হতে দেব না। এই বাড়ি চাইতো আপনার, ঠিক আছে, নিয়ে নিন। বিনিময়ে দয়া করে আমাদের মুক্তি দিন। আপনার ছায়াও আমি আমার জীবনে চাই না। আপনার কাছ থেকে কোনো কিছুর আশা করি না, শুধু একটা উত্তর দিন। আপনার এভাবে চলে যাওয়ার সঠিক কারণটা কি ছিল? শুধুই কি বিলাসবহুল জীবনের আশায়, নাকি এমন কিছুও ছিল যা সবার দৃষ্টির অগোচরে রয়ে গেছে? কি জানতে চাও আমি কেন গিয়েছিলাম? হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম। আমি আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচাতে চেয়েছিলাম। বাবার মতো সারাটা জীবন কাপড়ের ভেতর থেকে কাটাতে চাইনি। নিজের ইচ্ছা স্বপ্ন বিসর্জন দিয়ে ধুকে ধুকে বাঁচতে। এখানে থাকলে আমার স্বপ্নগুলো কাপড়ের ভাঁজেই চাপা পড়ে থাকতো, তাই চলে গিয়েছিলাম। জীবনে ভালো থাকতে হলে টাকা লাগে, টাকা থাকলে সব কেনা যায়। আমার বাবার টাকা ছিল না, তাই আমার মা চলে গিয়েছিলেন। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে অনেক বড় হব, আমি অনেক টাকার মালিক হব। তখন আমাকে আর কেউ ছেড়ে যেতে পারবে না। বড় হওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এই বাড়ির মানুষগুলো আমার স্বপ্নের পথে বাধা ছিল, তাই তাদের ছেড়ে গিয়েছিলাম। আমার কাছে কোনো সম্পর্কই আমার স্বপ্নের চেয়ে বেশি না। সব সম্পর্ককে পেছনে ফেলে চলে তো গিয়েছিলেনই আপনার স্বপ্নের পথে, কিন্তু কি পেয়েছেন? পেরেছেন স্বপ্ন পূরণ করতে? যদি একবার বলতেন আপনার স্বপ্নের কথা, আপনার কি মনে হয় আপনার পরিবার আপনাকে বাধা দিত না, বরং আপনার কাছে থেকে আপনাকে সাহায্য করত? চাই না আমি কারো করুণা। আপনার মনে জমে থাকা রাগ জেদ এতটাই কঠিন রূপ নিয়েছে যে আপনি আপনার আপনজনদের নিঃস্বার্থ ভালোবাসা দেখতে পাননি। জীবনে টাকাই সবকিছু না। মানছি জীবনে ভালোভাবে বাঁচতে হলে টাকা লাগে, কিন্তু বাঁচার জন্য কারণও তো লাগে। আমাদের বেঁচে থাকার কারণ আমাদের আশেপাশে প্রিয় মানুষগুলো। একবার চিন্তা করে দেখুন তো, আপনি বিশাল সম্পত্তির মালিক, কিন্তু একা আপনার পাশে নিজের বলতে কেউ নেই। পারবেন নিজেকে সুখী বলে দাবি করতে? সুখ কাকে বলে? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। আমাদের ভাগ্যে যা আছে আমরা তার বেশি শত চেষ্টা করলেও পাবো না। একটা ভুল জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। অনেক বছর আগে কিছু সম্পর্ক পেছনে ফেলে পালিয়ে গিয়েছিলেন, যার পরিণতি আজ আপনার সামনে। আপনার একটু ভুলে অনেকগুলো জীবন এলোমেলো হয়ে গেছে। জীবনের এত দূরে এসে আবার সেই ভুল করবেন না। সমস্যা থেকে পালিয়ে বেড়ানো কখনোই সমাধান হতে পারে না। একটা ভুল করে সে জীবনটা নষ্ট করবেন না, যেটা এখনো শুরুই হয়নি। নীল চুপচাপ আমার কথা শুনে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। সারা রাত নীলের রুমের দরজা বন্ধই ছিল। পরদিন সকালে দরজা নক করলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। দরজা ধাক্কা দিতে খুলে গেল। সামনে চোখ পড়তে দেখলাম ফ্যান চলছে। ফ্যানের বাতাসে কতগুলো কাগজ সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্যানটা বন্ধ করে কাগজগুলো কুড়িয়ে নিয়ে টেবিলে রাখতে গিয়ে একটা কাগজ দেখতে পেলাম। হাতের কাগজগুলো টেবিলে রেখে পাশের কাগজটা হাতে নিয়ে দেখি নীলের লেখা চিঠি। ঠিক এমনই একটা চিঠি বহু বছর আগে পেয়েছিলাম। সেই চিঠির প্রতিটা কথা এখনো মনে আছে আমার, আর লেখাটাও চিনতে একটুও কষ্ট হয়নি। মানুষটা আবারও পালিয়ে গেছে, কিন্তু কেন যেন এবার মানুষটার পালানোতে আগের বারের মতো কোনো কষ্ট হচ্ছে না, বরং ভালো লাগছে। চিঠিটা রেখে কুড়িয়ে নেওয়া কাগজগুলো গুছিয়ে রাখতে রাখতে মনে একটা কথাই চলছিল, যে মানুষটার জন্য টাকা উপার্জন করাই জীবনের মূল লক্ষ্য ছিল, সে আজ কোটি টাকা মূল্যের এ বাড়ির দলিল এভাবে ফেলে চলে গেল। সত্যি সময় সব পারে। জীবন থেকে আরও 5টা বছর চলে গেছে, তবে এই 5টা বছর যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কেউ ঠিকই বলেছে, ভালো সময় দ্রুত পার হয়ে যায়। নীলের যাওয়ারও 5 বছর কেটে গেছে। কোথায় আছে তা জানলেও কেমন আছে তা জানি না, জানার চেষ্টাও করিনি। সেদিন রাতে সৌরভ ফোনে না পেয়ে বাসায় চলে আসে। নীলের সম্পর্কে খোঁজ নিয়ে যা জানতে পেরেছে সব আমাকে জানায়। নীল কিছুদিনের মাঝে খুব ভালো কাজ পায়, আর ভালো টাকাও কামাই করে। নিজের কিছু টাকা জমিয়ে নিজে বিজনেস করতে চায়। তার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা ধার নেয় কিছু সময়ের জন্য। নীলের বিজনেস ভালোই চলছিল। যে লোকটা নীলকে সেখানে নেওয়ার ব্যবস্থা করে, সে নীলের সাথে নীলের বিজনেসে পার্টনার হয়। একসময় সেই লোকটা অনেক টাকা নিয়ে পালিয়ে যায়। যারা নীলের কাছ থেকে টাকা পেত তারা টাকা চাইলে নীল সময় নেয়, কিন্তু সময়ের পরেও পরিশোধ করতে পারে না। তখন পাওনাদাররা নীলের বিরুদ্ধে মামলা করে। নীল কিছুদিন লুকিয়ে থেকে সুযোগ বুঝে এখানে পালিয়ে আসে।
ওখানে নীলের স্ত্রীকে ওরা বিভিন্নভাবে টাকার জন্য হয়রানি করছে। নীলের স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা। প্রকৃতি বড্ড পাষাণ, সে তার প্রতিশোধ নিয়েই নেয়। একসময় নীল কারো বিশ্বাস ভেঙেছিল, আজ কেউ নীলের বিশ্বাস ভেঙে ওকে পথে বসিয়ে চলে গেছে। প্রকৃতি যখন কিছু ফেরত দেয়, সুদ সমেত দেয়। নীল যা করেছে তাতে ক্ষমা করা যায় না, কিন্তু যাকে নিয়তি এত বড় শাস্তি প্রথম থেকে দিয়ে রেখেছে তাকে নতুন করে আমি আর কি শাস্তি দেব। নীলকে আমি ক্ষমা করে দিয়েছি সৌরভের কাছে সব শোনার পরে, কিন্তু সেদিন নীলকে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া খুব প্রয়োজন ছিল। নীল একই ভুল আবারও করতে যাচ্ছিল। নিজের স্ত্রী অনাগত সন্তানকে রেখে পালিয়ে এসেছিল নিজে বাঁচতে। একবারও চিন্তা করেনি তার স্ত্রী সন্তানের এতে কোনো দোষ নেই, কেন তারা তার পাপের শাস্তি ভোগ করবে। সেদিনের কথাগুলো হয়তো নীলের বিবেককে নাড়া দিয়েছিল, সেটা ওর চিঠির ভাষায় স্পষ্ট ভেসে উঠছিল। নীল লিখেছিল, পালিয়ে যাচ্ছি, তবে এবার স্বার্থপর হতে নয়, দায়িত্ব পালন করতে। তুমি ঠিকই বলেছ, আপনজন ছাড়া কোনো সুখী সুখ না। অনেক আপনজনকে নিজের ভুলের কারণে হারিয়েছি, আর হারাতে চাই না আবারও আমার একটা ভুলের কারণে দ্বিতীয় কোনো নীল তৈরি হোক, কারণ সেই নীলকে তার ভুল ধরিয়ে দিতে হয়তো কোনো মনিরা থাকবে না। তুমি ঠিকই বলেছ, আমার মনে অনেক রাগ জেদ জমা হয়েছিল। নিজের বিবেক বারবার আমাকে প্রশ্ন করেছে কি করেছি আমি, কিন্তু আমার ইগো আমার বিবেকের তোলা প্রশ্নগুলোকে দমিয়ে রেখেছে। রাগ জেদ আমাকে কারো ভালোবাসা অনুভব করতে দেয়নি, কাউকে আপন করতে দেয়নি। তোমার প্রতি অনেক অন্যায় করেছি, পারলে আমাকে মাফ করে দিও। নীলের ছোট বয়সেই ওর মা ওকে ছেড়ে চলে যায়। সমাজের নানান মানুষের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে এটা বোঝানো হয়েছে জীবনে টাকা না থাকলে কেউ পাশে থাকে না। শৈশবে সেই নরম মনে যে কষ্টের দাগ কেটেছে তা সময়ের সাথে সাথে গভীর হয়েছে, যার কারণে মনে বিশ্বাস ভালোবাসার জায়গাটা দখল করেছে রাগ আর জেদ। নীলের জেদ ছিল বড়লোক হওয়ার, আর রাগ ছিল তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিটা কারণের ওপর, যা ওকে এমন বানিয়েছে সবার মতামত নিয়ে বাড়িটা বিক্রি করে দেয়া হয়। বাড়িটা মায়ের স্মৃতি, কিন্তু মায়ের স্মৃতি আমাদের মনে সবসময় থাকবে। বাড়িটা না থাক, মা আমাদের মনে সবসময় থাকবে। মাকে যতটা চিনেছি, মা থাকলে তার সন্তানদের এমন বিপদে এটাই করত। বাড়ি বিক্রির সব টাকা সৌরভ তার পরিচিত একজনকে দিয়ে নীলের কাছে পৌঁছে দেয়। নীল নিতে চায়নি টাকাটা, কিন্তু পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে নিয়েছে। অনেকবার সৌরভকে ফিরিয়ে দিতে পারলেও সেদিন পারিনি। আমার দিকে বাড়িয়ে দেওয়া তার হাত দুটো ধরে সেদিন তার জীবনে প্রবেশ করেছিলাম। সামনের মানুষটা যখন মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তখন তার ভালোবাসায় সাড়া না দিয়ে পারা যায় না। মনটা তার মনের কাছে বাধা পড়েই যায়। একেই হয়তো বলে ভালোবাসার শক্তি। জীবনের এতগুলো বছর যত দুঃখ কষ্ট সহ্য করেছি, এই 5 বছরে তা দূর হয়ে গেছে। এই 5টা বছর আমার জীবনের সকল ভালোবাসার অপূর্ণতা পূর্ণ করে দিয়েছে সৌরভ। জীবন যতটা কেড়ে নিয়েছে তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। কখনো ভাবিনি নিজের অক্ষমতার সাথে কখনো পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা পাবো। আমার সেই ভাবটাকে ভুল প্রমাণ করেছে সৌরভ। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় যে এমন একজন মানুষ আমার জীবনে এসেছে। মা, এসে গেছে আমার লক্ষ্মী বাচ্চাটা। তুমি একা কেন? তোমার বাবা কোথায়? বাবা আইসক্রিম আনতে গেছে, কিন্তু তোমার যে আইসক্রিম খাওয়া নিষেধ, ঠান্ডা লেগে যাবে তো। মা, তুমি জানো না বাইরে এত গরম, তাই আইসক্রিম খেতে হবে, নয়তো আমি গরমে একদম গলে যাবো আইসক্রিমের মতো। এত গরম, তাই না? দুষ্টু, সব আইসক্রিম খাওয়ার বাহানা। মা, তুমি কি স্কুলে পড়তে যাবে আমার মতো? স্কুলে পড়তে না তো, তাহলে তুমি হোমওয়ার্ক করছো কেন? এটা হোমওয়ার্ক না, এটা হলো ডায়েরি, যেটাতে আমরা আমাদের মনের কথা লিখে রাখি। তাহলে আমিও লিখবো মনের কথা, আমারও ডায়েরি চাই। ঠিক আছে, এই যে নাও, এটা তোমার ডায়েরি, এটাতে তুমি তোমার মনের সব কথা লিখে রেখো। আচ্ছা, এক কাজ করো, তুমি তোমার মনের কথা বলো, আমি লিখে দিচ্ছি। গুড আইডিয়া, লেখো। আমি খুব ভালো ছেলে, আমি প্রতিদিন দুধ খাই, স্কুলে যাই, হোমওয়ার্ক করি। আর লেখো, আমি মাকে অনেক ভালোবাসি, বাবাকেও, আম্মুকেও, পাপাকেও। লিখেছি। নাও, দাঁড়াও, শেষ হয়নি। এবার নিচে আমার নাম লেখো। নাম? নাম কেন? নয়তো সবাই বুঝবে কি করে এটা আমার মনের কথা? তাই তো, ঠিক আছে, এই যে লিখলাম তোমার নাম, মেহমেদ। দেখো, হয়েছে? হ্যাঁ, ওই তো বাবা এসে পড়েছে। বাবা, বাবা জানো, আমি মায়ের সাথে মনের কথা লিখেছি ডায়েরিতে। মনের কথা? কি লিখেছো দেখি? কি তোমার মনের কথা? মায়ের কাছ থেকে জেনে নাও। তোমার মনের কথা মায়ের কাছ থেকে জানবো? হ্যাঁ, আমার সময় নেই, তাড়াতাড়ি আইসক্রিম দাও। আর তুমি মাকে বলো বাইরে কত গরম। মা আমার কথা বিশ্বাসই করছে না। আচ্ছা, তুমি কেন মেহমেদের কথা বিশ্বাস করছো না? মেহমেদ তো প্রতিদিন আইসক্রিম খায় না, আজ বাইরে অনেক গরম, তাই তো চেয়েছে। ঠিক না বাবা? কি ঠিক না? ও ছোট মানুষ, ভালো মন্দ বোঝে না, তাই বলে আপনি ওর কথায় তাল মেলাবেন? ওকে না করতে পারতেন তো। তা না, উল্টো ছেলের চেয়ে এক ধাপ এগিয়ে বাহানা বানানো হচ্ছে। ওকে, সরি, আর হবে না, প্লিজ। অন্তত ছেলের সামনে এভাবে বকো না। এই সরি বাকি রইল, একান্তে সময় করে বলবো, কেমন? আপনি দিন দিন আপনার অধঃপতন হচ্ছে। বাচ্চার সামনে
হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা এমনই হয়। আপনি আই লাভ ইউ মা, আমিও আই লাভ ইউ। এমনই দুষ্টু মিষ্টি মান অভিমান হাসি আনন্দে কাটছে আমার দিন। মাতৃত্বের পূর্ণতা পূর্ণ করেছে সাগর সীমানা, যেটুকু অপূর্ণ ছিল তা পূর্ণ করেছে মেহমেদ। যেদিন মেহমেদ প্রথম আমাকে মা বলে ডেকেছিল সেদিন আনন্দে আমার মনটা ভরে উঠেছিল। সাগর লিজা দুজনেই চাকরি করে, যতক্ষণ ওরা বাইরে থাকে মেহমেদ আমার কাছেই থাকে। সীমানা এখন ডাক্তার, আকাশ হসপিটাল করেছে। সীমানার মেয়ে মেহেরও প্রায় আসে আমার কাছে। মেহমেদের মতো মেহেরও আমাকে মা ডাকে। এই বাচ্চা দুটোই আমার জীবনকে আরও সুখের করেছে। যেমন সাগর সীমানা সারাক্ষণ ভাবিমা ভাবিমা করে ঘুরে বেড়াতো, তেমনি মেহমেদ মেহের মা মা করে ঘুরে বেড়ায়। আগের মতো প্রতি শুক্রবারে আমার এই ছোট্ট সংসারে চাঁদের হাট বসে। সাগর লিজা আকাশ সীমানা সীমা ওর বাচ্চারা সবাই একসাথে হাসি আনন্দে দিনটা কাটায়। পরদিন আবার যার যার ব্যস্ত জীবনে সবাইকে ফিরে যেতে হয়। এর মাঝে একদিন সৌরভের প্রবাসী কোন বন্ধু আসলে তার মুখে নীলের কথা শুনেছি। এখন সে খুব ভালো আছে, নীলের মেয়ে হয়েছে আর মেয়ের নাম মায়ের নামে মমতা রেখেছে। আমার এই ছোট্ট সুখের সংসারে কিছু জিনিসের অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই। দিন শেষে ভালোবাসার মানুষটার বুকে মাথা রেখে জীবনে কি হারিয়েছি আর কি পেয়েছি তার হিসেব করলে যা হারিয়েছে তার অনেক ঊর্ধ্বে থাকে আমার পাওয়ার হিসেবটা। যাকে পেয়েছি তার সাথে এভাবেই কাটাতে চাই বাকি জীবনটা। জীবনের কাছে এখন একটাই চাওয়া, শেষ নিঃশ্বাসটা যেন এই মানুষটার বুকেই ত্যাগ করতে পারি।